আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করি সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আচ্ছা, আপনারা আমার কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন যে আমার কথাগুলো আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। এই মুহূর্তে যারা আমার সাথে সংযুক্ত আছেন একটু সবাই জানাবেন যে আমার কথাগুলো আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। আমরা আরেকটু সময় নেই, সবাই সংযুক্ত হয়ে যাক দ্রুত। আর আমাদের পরিচিতজন যারা আছে আমরা সবাইকে মেনশন করে দেই। আচ্ছা, সবাই কি আমার কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আচ্ছা, এই মুহূর্তে আমি দেখছি 20 জন যুক্ত হয়ে গেছেন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমরা বিগত দিন বা গতকালকে আমরা বাস্তব সংখ্যা সম্পর্কিত পার্ট 1 দেখেছিলাম, এবার আমরা পার্ট 2 শিখব। আচ্ছা, পার্ট 2 শিখবো, আমরা আর সময় নষ্ট করব না। আমাদের সাথে এই মুহূর্তে যারা আছেন তাদের নিয়ে আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা বাস্তব সংখ্যা হচ্ছে পার্ট 2। বাস্তব সংখ্যা পার্ট 2 নিয়ে আমরা কি করব, আলোচনা করব। আচ্ছা, আসেন বাস্তব সংখ্যা পার্ট 2 এর মধ্যে আমরা সর্বপ্রথম যে জিনিসটা জানবো সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। আচ্ছা, আমরা সবাই জানি যে মৌলিক সংখ্যাটা কি। আমরা প্রত্যেকে জানি যে মৌলিক সংখ্যাটা কি। মৌলিক সংখ্যা হচ্ছে এক এবং ওই সংখ্যা ব্যতীত, এক এবং ওই সংখ্যা ব্যতীত আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। তাহলে আমরা বুঝতে পেরেছি কি এখান থেকে, সবাই লক্ষ্য করে দেখুন, যেই সংখ্যাটা এক এবং ওই সংখ্যা ব্যতীত আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা। আর যদি ভাগ যায় তাহলে সেটা হচ্ছে অবশ্যই যৌগিক সংখ্যা। এবার আমি যদি আপনাকে বলি যে 2, এই 2টা কি করে এক এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না। আরেকটা দেখি যে 3, এই 3টা এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনোটা দ্বারা ভাগ যায় না। আর যদি আমি 4 বলি, সবাই লক্ষ্য করে দেখুন, বেসিক জিনিসটা বোঝার ট্রাই করেন। দেখেন এখানে এই 3টা নিয়ে যদি আমি কথা বলি, 1 দ্বারা ভাগ যায়, আর কত দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ যায়। এই ছাড়া মধ্যবর্তী যে 2 আছে ওই 2 দ্বারা ভাগ যাবে না বা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, সেটা আমরা এই 2 থেকে বুঝতে পেরেছি। কিন্তু যখন আমরা 4 নিয়ে কল্পনা করব, দেখুন 4 কত দ্বারা ভাগ যায়, 1 দ্বারা ভাগ যায়, আবার 4 দ্বারা ভাগ যায়। আচ্ছা, যদি শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা এই দুটো দ্বারা ভাগ যেত তাহলে সেটা হয়ে যেত কি মৌলিক সংখ্যা। কিন্তু দেখা যাচ্ছে কি এই 4টাকে আবার 2 দ্বারাও ভাগ যায়। এই 4টাকে আবার কত দ্বারা, 2 দ্বারাও ভাগ যায়, কারণ হচ্ছে 2 দুগুণ হচ্ছে 4, বা 4কে যদি 2 দ্বারা ভাগ দিই আমরা 2 পাচ্ছি। তাহলে এই 4 কি করছে না, আমাদের শর্তটা মানছে না। আমাদের শর্তটা হচ্ছে কি, শুধুমাত্র 1 এবং ওই সংখ্যাটা নিজেই, মানে 1 এবং ওই সংখ্যাটা নিজে ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। যদি যায় তাহলে সেটা যৌগিক, আর যদি না যায় তাহলে সেটা হচ্ছে মৌলিক। আমরা সেটা বুঝতে পেরেছি। তাহলে 4টা হচ্ছে কি, একটা যৌগিক। আচ্ছা, এবার 5টা কি হচ্ছে, 5টা সে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। 6 যাবে, 7ও যাবে না। আচ্ছা, 7ও যাবে না, তাহলে 7 হচ্ছে কি মৌলিক। এছাড়া আমরা এখান থেকে কি দেখতে পেরেছি, 8 যেটা আছে 8ও ভাগ যাবে না, ভাগ যাবে ওই সংখ্যা ব্যতীত অন্যটা দ্বারা যাবে। 9ও একই অবস্থা যাবে। তাহলে এগুলো হচ্ছে কি যৌগিক। আচ্ছা, আমি আপনাদেরকে জাস্ট এই জিনিসটা বোঝানোর ট্রাই করেছি যে কোনটা মৌলিক এবং কোনটা যৌগিক, আমরা সেটাকে কিভাবে বুঝবো বা তাদের প্রাথমিক যে আলোচনাটা। এবার মৌলিক সংখ্যা সম্পর্কিত কিছু তথ্য আমি আপনাদেরকে দেব, সেই তথ্যগুলো একটু আপনারা নোট করে নেবেন। প্রথম তথ্য হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। পৃথিবীর মধ্যে সবচাইতে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2, মানে হচ্ছে সবচাইতে ছোট মৌলিক সংখ্যাটা হচ্ছে 2। আর এই 2 থেকে স্টার্ট হচ্ছে মৌলিক সংখ্যাটা। তাহলে কথা হচ্ছে যে ভাইয়া এক যেটা আছে একটা কি মৌলিক নাকি যৌগিক, একটা কি হবে, তাহলে আমাদের প্রশ্ন এটা আসতে পারে। কারণ আমি আপনাদেরকে বলেছিলাম এখানে হয় মৌলিক থাকবে না হয় যৌগিক থাকবে, কিন্তু
একটা কি মৌলিক নাকি যৌগিক? না, এক মৌলিক এবং যৌগিক কোনোটাই নয়। এক হচ্ছে সহমৌলিক, এক হচ্ছে কি ভাই? সহমৌলিক। সহমৌলিক মানেটা হচ্ছে কি, মানে যেটা সবার সাথে থাকবে। যেমন আমি যদি বলি সহপাঠী, আমি যদি বলি সহপাঠী, সহপাঠী কথাটার মানে হচ্ছে কি, এই যারা আমার সাথে পাঠ করবে তাদের সবাইকে মিলে হচ্ছে সহপাঠী। তার মানে এই সবার যাতে যা থাকবে সেটাই হচ্ছে সহপাঠী। সেম ভাবে এই দেখেন আপনার 1 বলেন, 2 বলেন, 3 বলেন, 4 বলেন, 5 বলেন, 6 বলেন, একদম প্রত্যেকটাকেই 1 দ্বারা ভাগ যাবে। পৃথিবীর মধ্যে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটাকেই 1 দ্বারা ভাগ যাবে। সেজন্য আচ্ছা, আপনারা কি ক্লাসটা কি দেখতে পাচ্ছেন? একটু আমাকে জানাবেন ক্লাসটা কি দেখা যাচ্ছে? একটু কাইন্ডলি আমাকে সবাই জানাবেন আপনারা ক্লাসটা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, ক্লাসটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, এবার মেবি ক্লাসটা দেখা যাচ্ছে না, এবার দেখা যাচ্ছে মেবি। আচ্ছা, আমি আন্তরিকভাবে দুঃখিত একটু সময় নষ্ট করার জন্য। আসলে আমার ল্যাপটপটা হঠাৎ আপডেট চেয়ে বসেছে, তো সেই কারণে আমি আপনাদের কিছুই দেখতে পাইনি এই জায়গাটার মধ্যে। আসলে আমি যদি আপনাদের কমেন্ট না দেখি তাহলে কিন্তু বুঝতে পারি না যে আপনারা বুঝতে পেরেছেন কিনা, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, দেখেন এবার হচ্ছে একটা হচ্ছে কি সহমৌলিক। সহমৌলিক মানে হচ্ছে কি পৃথিবীর মধ্যে প্রত্যেকটা সংখ্যার সাথেই 1 থাকবে বা প্রত্যেকটা সংখ্যাকেই 1 দ্বারা ভাগ যাবে, সে কারণে হচ্ছে একটা সহমৌলিক। আপনাদের পরীক্ষার মধ্যে যদি আসে একটা কি মৌলিক, যৌগিক, সহমৌলিক কোনটি নয়, তাহলে আপনারা কি দিবেন? একটা হচ্ছে একটা সহমৌলিক। আচ্ছা,
তাহলে আমি আপনাদেরকে আরেকটা তথ্য দিয়েছিলাম, পৃথিবীর মধ্যে সবচাইতে ছোট মৌলিক সংখ্যাই হচ্ছে জোড়, সরি 2, মানে এটা হচ্ছে সবচাইতে ছোট মৌলিক সংখ্যা, এই দুইটাই হচ্ছে সবচাইতে ছোট মৌলিক সংখ্যা। আরেকটা তথ্য হচ্ছে পৃথিবীতে একটি মাত্র জোড় মৌলিক সংখ্যা আছে, পৃথিবীতে একটি মাত্র জোড় মৌলিক সংখ্যা আছে, সেটি হচ্ছে 2। তার মানে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে কত? 2। তার মানে আমরা এখান থেকে যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলো হচ্ছে, 1 হচ্ছে সহমৌলিক, 2 হচ্ছে পৃথিবীর একমাত্র ছোট মৌলিক সংখ্যা, আর 2টা হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা। মানে এই 2 ছাড়া আপনি আর কোনো মৌলিক সংখ্যা খুঁজে পাবেন না বা জোড় মৌলিক সংখ্যা খুঁজে পাবেন না। আমরা এখান থেকে এই তথ্যগুলো জেনেছি। এবার আমরা যা জানবো 1 থেকে 100 এর ভিতরে কয়টি মৌলিক সংখ্যা আছে সেটা আমরা জানবো। 1 থেকে 100 এর মধ্যে 1 থেকে 100 এর ভিতরে মোট 25টি মৌলিক সংখ্যা আছে, মোট 25টি মৌলিক সংখ্যা আছে। 25টিকে আমরা যেভাবে মনে রাখতে পারি সবাই লক্ষ্য করে দেখুন, এই যে 44 আমরা প্রথমে মনে রাখবো 44 এর অর্ধেক কত ভাই? 22, আমরা মনে রাখবো 22। তারপরে আমরা লিখবো 322, তারপরে আমরা লিখবো 321। জাস্ট এই জিনিসটা মনে রাখলে আপনাদের হয়ে যাবে কত? 44, 22, 322, 321, 44, 22, 322, 321। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পেরেছি? এই যে 4 যেটা আছে সেটা হচ্ছে 1 থেকে 10 এর ভিতরে, এই 4 যেটা আছে সেটা হচ্ছে 11 থেকে 20 এর ভিতরে, এই 2 যেটা আছে সেটা হচ্ছে 21 থেকে 30 এর ভিতরে, আর এটা হচ্ছে কত? 31 থেকে 40, আর এটা হচ্ছে কত? 41 থেকে 50, এটা হচ্ছে 51 থেকে 60, আর এটা হচ্ছে আচ্ছা সরি আর এটা হচ্ছে 61 থেকে 70, আর এটা হচ্ছে 71 থেকে 80, আর এটা হচ্ছে 81 থেকে 90, আর এটা হচ্ছে 91 থেকে 100। আচ্ছা, আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে আমরা এখান থেকে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে 1 থেকে 10 এর ভিতরে 4টি মৌলিক সংখ্যা আছে। 1 থেকে 10 এর ভিতরে মোট 4টি মৌলিক সংখ্যা আছে, আর 11 থেকে 20 এর মধ্যে আছে 4টি, 21 থেকে 30 এর মধ্যে আছে 2টি, 31 থেকে 40 এর মধ্যে আছে 2টি, 41 থেকে 50 এর মধ্যে আছে 3টি, আর 51 থেকে 60 এর ভিতরে 2টি, 61 থেকে 70 এর ভিতরে 2টি। আচ্ছা, এবার আপনার কাছে কথা কিন্তু এটা নয়, আপনার জানতে হবে অ্যাকচুয়ালি 1 থেকে 10 এর ভিতরে যে 4টি মৌলিক সংখ্যা আছে সেটা কি, বা 11 থেকে 20 এর ভিতরে, বা 21 থেকে 30, 31 থেকে 40, বা টোটালি আমি যদি বলতে চাই 1 থেকে 100 এর ভিতরে যে 25টি মৌলিক সংখ্যা আছে সেগুলো কিন্তু আমাদের সবাইকে জানতে হবে। আমরা কি সবাই জানি 1 থেকে 100 এর ভিতরে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেটাকে আমরা আচ্ছা আমরা কি জানি? একটু আমাকে বলবেন তো, আমরা কি সবাই জানি? তাহলে আমি আপনাদেরকে একটা টেকনিক দেখিয়ে দেব, টেকনিক দ্বারা আপনারা মৌলিক সংখ্যাগুলো খুব ইজিলি বের করতে পারবেন। আচ্ছা, এবার আমরা একটু দেখি, সবাই লক্ষ্য করে দেখেন। আচ্ছা, একটু আমাকে সবাই জানাবেন, যে আমরা সবাই কি 1 থেকে 100 এর ভিতরে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো কি আমরা জানি? আচ্ছা, জানি, আশা করছি। তাহলে দরকার নেই আমরা এই জিনিসটা মুখস্থ করে নিলে হবে। যদি আমি দেখাই, আমি বলেছিলাম 1 থেকে 10 এর ভিতরে কি আছে? 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, আমরা এটা জানি। তারপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে 11 আছে, 13 আছে, তারপরে 17 আছে, 19 আছে। ঠিক আছে, এইভাবে আমরা এগুলো একটু মনে রাখলেই হয়ে যাবে, এটা নিয়ে আর আমরা সময় নষ্ট করছি না। জাস্ট আমি এখানে যে 2 সম্পর্কিত তথ্য বলেছিলাম, এই 2 সম্পর্কিত তথ্যটা কিন্তু এবার প্রাইমারিতে এসেছে, আর আমি আমার ক্লাসের মধ্যে যে বেসিক তথ্যগুলো দিই সেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, সেগুলো মাথায় রাখার চেষ্টা করবেন। আচ্ছা, তাহলে মৌলিক সংখ্যা সম্পর্কিত আর কোনো কিছু আমরা দেখব না আপাতত। এখন আমরা কিছু ম্যাথ সলিউশন করব এখান থেকে, সবাই লক্ষ্য করুন। আচ্ছা, সবাই লক্ষ্য করেন, সেটা হচ্ছে সবাই লক্ষ্য করেন 2 ও 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? 2 ও 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি?
সংখ্যা কতটি? আচ্ছা, এটার অ্যান্সার আপনারা প্রত্যেকে দিবেন। এটা বিসিএস এ আসা একটা ম্যাথ। আমি যদি বলি 10টি, আমি যদি বলি 11টি, আমি যদি বলি কোনোটি নয়। আচ্ছা, এবার আপনারা একটু এটার উত্তর করবেন যে 2 ও 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি? এটার উত্তর একটু আপনারা সবাই করেন, দেখি কে পারেন এটা। 2 এবং 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি আমি দেখতে চাই। 11টি লিখেছেন আরিফুল ইসলাম ভুঁইয়া ভাইয়া, তারপর 10টি লিখেছেন। আচ্ছা, আমি দেখতে চাই কে পারেন। 10টি হবে নাকি 11টি হবে নাকি এখানে কোনোটি নয়? দেখি কে পারেন। আচ্ছা, 10টি লিখছেন। হ্যাঁ, এখানে 10টি এবং 11টি নিয়ে একটু কনফিউশন আছে। আমি কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি। এবার সবাই একটু লক্ষ্য করে দেখেন। এবার আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করেন। সেটা হচ্ছে, আমি যদি বলি কলা আছে, এখানে কলা আছে আর এখানে আছে আম আছে। হ্যাঁ, কলা আর এখানে হচ্ছে আম আছে, একটু সবাই লক্ষ্য করে। আর এখানে যদি আমি বলি জাম আছে আর এখানে আপেল আছে আর এখানে কমলা আছে, আমি এগুলো বললাম, ঠিক আছে? আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। আমি খুব সুন্দরে আপনাদেরকে প্রশ্নটি বুঝিয়ে দিবে, একটু অপেক্ষা করি। আচ্ছা, এবার একটু সবাই লক্ষ্য করেন। এই জিনিসটা যারা বুঝবেন তারা এই সম্পর্কিত ম্যাথগুলো ভুল করবেন না। আমি দেখেছি এখানে অনেকেই উত্তর ভুল দিয়েছেন। আচ্ছা, সবাই একটু লক্ষ্য করেন আমি কি বোঝাতে চাচ্ছি। আমি যদি বলি কলা এবং আমের মধ্যে কতটি ফল আছে, মানে কলা, জাম, আপেল, কমলা, আম, এখানে তো 5টি দেখা যাচ্ছে। কতটি দেখা যাচ্ছে? 5টি দেখা যাচ্ছে। এবার আমি যদি বলি এই কলা থেকে আম এর মধ্যে, মানে কলা থেকে আমের মধ্যে বলতে কথাটা হচ্ছে যে এই মাঝখানটা, তাই না? এই মাঝখানটা না, মানে কলা এবং আমের মধ্যে কতটি, মধ্যে। আচ্ছা, একটু সবাই একটু আমার এই জিনিসটা বুঝেন। কলা এবং আমের মধ্যে যদি কথা বলে তাহলে শুধু মাঝখানের অংশটা চেয়েছে। তাহলে আমরা যদি বুঝি যে মধ্যে কথাটা উল্লেখ থাকে, মধ্যে বলতে হচ্ছে শুধু মাঝখানে, তাহলে এখানে 2 রকম প্রশ্ন হতে পারে। দেখেন, যদি বলে কলা ও আমের মধ্যে কতটি ফল আছে, ফল আছে, যদি এই কথাটা বলা হয় তাহলে কি বলছে, আমাকে বুঝাইতে চাইছে যে কলা এবং আম এই দুইটা বাদে এটার মাঝখানে কতটি আছে, তাহলে নিঃসন্দেহে হবে কতটি, 3টি হবে, তাই না? আবার যদি বলে কলা থেকে আম পর্যন্ত,
কলা থেকে আম পর্যন্ত মোট কতটি ফল আছে? যদি পর্যন্ত কথা উল্লেখ থাকে তাহলে আপনাকে বলেছে কলা থেকে, তার মানে কলা, জাম, আপেল, কমলা, আম, তার মানে কলা থেকে, এই যে কলা থেকে যদি কথাটা থাকে তাহলে হবে কতটি? 5টি, মানে একদম আপনার কলা থেকে শুরু করে আম পর্যন্ত। তাহলে আমরা এই জায়গাটার মধ্যে যে পার্থক্যটা সেটা আমরা বুঝেছি। যদি শুধু মধ্যে বলে তাহলে ওই যে যে অবস্থান থেকে বলেছে তার মধ্যবর্তী জায়গাটা হবে, আর এখানে যদি বলে এই কলা থেকে আম পর্যন্ত, মানে এই একদম শুরু থেকে শেষ পর্যন্ত কতটি আছে, তাহলে ওই যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত মধ্য সহকারে যা আছে তা হবে। আমরা আশা করছি এই জায়গাটা বুঝতে পেরেছি। তাহলে এখানে বলেছে 2 এবং 32 এর মধ্যে, তাহলে 2 এবং 32 এর মাঝে যা আছে সেটার মধ্যে মৌলিক সংখ্যা কতটি আছে আমাদের কাছে জানতে চাই। তার মানে 2 বাদ, তার মানে আমাদেরকে বের করতে হবে 3 থেকে 31 পর্যন্ত, 3 থেকে 31 পর্যন্ত। তাহলে 3 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 10টি, 3 থেকে 31 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 10টি। আশা করছি আমরা এই প্রশ্নটির উত্তর পেয়ে গেছি। যারা উত্তর 11টি দিয়েছেন তারা ভুল করেছেন। কেন ভুল করেছেন? আপনারা 2 ধরেছেন, 2 যদি হতো তাহলে আমাদের হতো 10 এর একে 11টি। আচ্ছা, এই প্রশ্নটির কনফিউশন কি ক্লিয়ার? আচ্ছা, এবার আমাকে একটু বলেন যে এই প্রশ্নটির কনফিউশনটাকে ক্লিয়ার হয়েছেন? যদি মধ্যে বলে বা যদি পর্যন্ত বলে বা থেকে বলে তাহলে আপনারা কি আর এগুলো ভুল করবেন? মানে এটা বিসিএস এ আসে একটা প্রশ্ন, এটা অপশনে 10টিও ছিল 11টিও ছিল। তাহলে আমরা একটা জিনিসই বুঝবো, যখন মধ্য বা পর্যন্ত সম্পর্কিত ম্যাথ আসবে তখন আমরা বুঝবো যে আমি বুঝিয়েছিলাম কি, যদি মধ্য বলে তার মানে শুধু মাঝখানের অংশটা চেয়েছে, আর থেকে বলতে আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে, তাহলে প্রথমটাও থাকবে শেষটাও থাকবে। আশা করছি এটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়েছে। আর এখানে যদি আমি এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে বলি যে 2 থেকে 32 পর্যন্ত, এখানে যদি আমি এবার বলি 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি, তাহলে এবার হয়ে যেত কতটি? 11টি। কারণ আপনাকে বলেছে 2 থেকে, আপনি 2 থেকে স্টার্ট করে 32 পর্যন্ত বের করবেন, 2 থেকে স্টার্ট করে 32 পর্যন্ত। তাহলে সেক্ষেত্রে এই 2টা আপনার থাকবে, আর থাকা মানে আপনার আরেকটা মৌলিক সংখ্যা 2টা বেড়ে যাবে, তাহলে হয়ে যাবে কত? 10 এর একে 11টি। আমরা আশা করছি এই কনফিউশনটা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। আচ্ছা, আমরা এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। 15 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? 15 থেকে 30 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? আচ্ছা, এটার অ্যানসারটা একটু করুন দেখি কে পারেন। আচ্ছা, এটার অ্যানসারটা করেন দেখি কে পারেন, যে 15 থেকে 30 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত? তার মানে আপনার 15 থেকে এখানে আছে কত? 30, এর 15 বাদ 30 বাদ, তার মানে এর মাঝখানে যা আছে সেটার মৌলিক সংখ্যাগুলোর কি বের করতে বলেছে? যোগফলটা বের করতে বলেছে। আমরা কিভাবে বের করব দেখেন, এর পরের মৌলিক সংখ্যাটা হচ্ছে 17 যোগ, তারপরে মৌলিক সংখ্যাটা হচ্ছে 19 যোগ, তারপরে মৌলিক সংখ্যাটা হচ্ছে 23, তারপরে মৌলিক সংখ্যাটা হচ্ছে কত? 27 যোগ হচ্ছে কত? 27। আচ্ছা 27 না, সরি 29, 27 তো মৌলিক সংখ্যা নয়। আপনি এগুলোকে যোগ করে দেবেন, যোগ করলে যা হয় সেটা 9 3 12, 12 আর 9 হচ্ছে 21, 21 28, 28 এর হচ্ছে 8, হাতে আছে 2, 2 দিয়ে 4, 6 7 8, 88। তাহলে এটার অ্যানসার হচ্ছে কত ভাইয়া? 88। এটার অ্যানসার হচ্ছে কত? 88। আচ্ছা 88, যারা 88 দিচ্ছেন তাদের অ্যানসারটা রাইট। তার মানে আমরা এখান থেকে বুঝতে পেরেছি যদি এর মধ্যবর্তী বলে বা পর্যন্ত বলে তাহলে প্রশ্নটা আমরা কিভাবে সলিউশন করব সেটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এখান থেকে আর যা আছে সবগুলোই সহজ। নিচের কোনটি মৌলিক সংখ্যা বা কোনটি মৌলিক নয় এগুলো আপনারা পারবেন। আচ্ছা, 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে একটু আমাকে বলেন। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি?
1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? এটার অ্যান্সারটা একটু বের করেন। 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? এটা তো আমরা এমনিতে পারবো। 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে 4টি যোগ, আবার 11 থেকে 20 পর্যন্ত হচ্ছে 4টি যোগ, 21 থেকে 30 পর্যন্ত হচ্ছে 2টি, তাহলে সর্বমোট হচ্ছে 10টি। আমরা ওই যে একটু আগে শিখেছিলাম, কি শিখেছিলাম? 44, তার অর্ধেক হচ্ছে 22, তারপরে হচ্ছে 322, 321, এটা হিসাব করলে আমরা বুঝতে পারি। আবার যদি বলতো 1 থেকে 50 পর্যন্ত কতটি, তাহলে তার মানে আমাদের এই যে 1 2 3 4 5 ঘর যেতে হতো, তাহলে হতো কত? 4 4 8, 3 4 12, 12 3 হচ্ছে 15টি। এইভাবে আমরা হিসাব করে ফেলতে পারতাম খুব সহজে। আচ্ছা, মৌলিক সংখ্যার মধ্যে আর কোনো কঠিন ম্যাথ আমি দেখছি না, যা আছে একদম সহজ ইজি। কঠিন হচ্ছে মৌলিক সংখ্যা সম্পর্কিত কঠিন ম্যাথ হচ্ছে ওই যে থেকে এবং মধ্যে পর্যন্ত, এই তিনটা জিনিস নিয়ে কনফিউশনে পড়া, এটা ছাড়া আর কোনো কনফিউশন নাই। আশা করছি মৌলিক সংখ্যাটা ক্লিয়ার। আমরা কি মৌলিক সংখ্যাটা ক্লিয়ার হয়েছি? আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, এই ম্যাথটা পারেন না বা ওটা পারেন না, একটু আমাকে কমেন্টসে জানাবেন, আমি সলিউশন করে দেব ইনশাল্লাহ। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। আচ্ছা, আশা করছি এটা ক্লিয়ার হয়েছেন। এবার আমি 2-3টা ম্যাথ দেখাবো অন্যরকম, একটু সবাই লক্ষ্য করেন। সেটা হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 120, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে 120 হলে যোগফল কত? যোগফল কত? আমরা এবার এই প্রশ্নটির অ্যান্সার সলিউশন করব। সবাই লক্ষ্য করেন, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল হচ্ছে 120 হলে যোগফল কত? এই প্রশ্নগুলো কিভাবে আমরা ইজিলি সলিউশন করতে পারি সেটা আমি আমার আগের ব্যাচের ক্লাসে দেখিয়েছিলাম। সবাই লক্ষ্য করেন, আপনি 120 লিখবেন, প্রথমে 120 লিখবেন। সবাই একটু লক্ষ্য করেন, যত বড় সংখ্যা থাকুক যত ছোট সংখ্যা থাকুক পারবেন। দেখেন 120 লিখবেন, লিখার পরে তার মৌলিক উৎপাদকগুলো বের করবেন। তাহলে হচ্ছে কত? 2 দ্বারা দিলে হচ্ছে 60, 2 দ্বারা দিলে হচ্ছে 60, আর 5 দ্বারা দিলে হচ্ছে কত? 5 12 হচ্ছে 60, আর 2 দ্বারা দিলে হচ্ছে আবার, আচ্ছা 3 দ্বারা দিলে হচ্ছে 4, 3 দ্বারা দিলে হচ্ছে কত? 4, 3 4 12। তাহলে এবার সবাই লক্ষ্য করেন, মৌলিক উৎপাদকগুলো আপনি কি কি পাচ্ছেন? আপনি পাচ্ছেন 2 পাচ্ছেন, গুণ আপনি পাচ্ছেন 3 পাচ্ছেন, গুণ আপনি 4 পাচ্ছেন, গুণ আপনি 5 পাচ্ছেন। এটা পাচ্ছেন না? অবশ্যই আপনি পাচ্ছেন। তাহলে একটু সবাই লক্ষ্য করে দেখেন, আপনি যদি এই 2 আর 3 গুণ দেন, তাহলে 3 2 হচ্ছে 6, আর গুণ হচ্ছে 5, গুণ হচ্ছে 4, আপনি এটা পাচ্ছেন। তাহলে এবার দেখেন, আপনি ক্রমিক সংখ্যাগুলো ক্রমান্বয়ে পেয়ে গেছেন। 4 5 6, 4 5 6 ক্রমিক পাইছেন না? আচ্ছা, আমরা জানি যে এই তিনটা সংখ্যাকে গুণ করলে আমাদের 120 হয়। কিভাবে? 5 6 30, 4 30 120 জানি, কিন্তু আমাদেরকে বলেছে যে এই তিনটি সংখ্যার যোগফল কত। আমরা যোগফলটা কিভাবে বের করব? ভাই আমাকে বলেছে তিনটি সংখ্যার যোগফল, আপনি এইভাবে যোগ করেছেন, তাহলে 5 6 11, 11 4 হচ্ছে 15। আমরা আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছি। এইভাবে আপনাকে পরপর তিনটি ক্রমিক সংখ্যার যোগফল যা দেওয়া থাকুক না কেন, আপনি এই যে এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন, মানে এই যে মৌলিক উৎপাদক টেকনিকটা অ্যাপ্লাই করলে আপনি ইজিলি বের করতে পারবেন। আশা করছি এটা ক্লিয়ার। তারপর আমি যদি বলি যে গুণফল হচ্ছে 60 হলে তাদের যোগফল কত, আশা করছি আপনি এটাও পারবেন। কিভাবে? দেখেন, এখানে আপনি 60 লিখেছেন, এই অঙ্কগুলো অনেকবার অনেক পরীক্ষা এসেছে, আপনারা বই ঘাঁটলে দেখবেন। আপনি এখানে 2 দিলেন, 2 দিলে হচ্ছে 30 দ্বিগুণ হচ্ছে 60, আবার এখানে আপনি 2 দিলেন, 2 দিলে হচ্ছে 15, আবার আপনি এখানে 3 দিলেন, 3 5 হচ্ছে 15। তাহলে ভাই আপনি এখানে কি পাচ্ছেন? দেখেন, আপনি এখানে পাচ্ছেন 3 পাচ্ছেন, গুণ আপনি 2 পাচ্ছেন, গুণ আপনি 2 পাচ্ছেন, গুণ আপনি 5 পাচ্ছেন। তাহলে এই জায়গাটার মধ্যে আমরা পাচ্ছি কি? 3 পাচ্ছি, গুণ 2 দুগুণে 4 পাচ্ছি, গুণ হচ্ছে 5। এই যে দেখেন, আমরা ক্রমিক সংখ্যা অলরেডি পেয়ে গিয়েছি। আমাকে ক্রমিক সংখ্যাগুলোর গুণফলটা তো বের করতে বলেনি, কারণ গুণফল তো আমাকে 60 দেওয়াই আছে। আমাকে বের করতে বলেছে কি? যোগফল। তাহলে আমি গুণটা কেটে দিয়ে যদি আমি যোগটা বের করি, তাহলে তো হচ্ছে যে 4 আর 3 হচ্ছে 7, 7 5 হচ্ছে 12। এই যে আমরা উত্তর পেয়ে গেছি 12। আচ্ছা, এবার বলেন
এই টাইপের প্রশ্ন যদি আসে আমার ভাইয়া আপুরা কি এগুলা কি দিতে পারবে? একটু আমাকে বলেন। আপনার পরপর 3টি ক্রমিক সংখ্যার গুণফল যা দেওয়া থাকুক না কেন আপনি এইভাবে কি বের করতে পারবেন? একটু আমাকে বলেন। আচ্ছা, আশা করছি এটা পারবেন। কিন্তু আমরা দেখেছি যে শিক্ষা মন্ত্রণালয়ের জুনিয়র ইনস্ট্রাক্টর এবং অডিটরে একটা প্রশ্ন এসেছে, দেখেন পরপর 3টি জোড় সংখ্যার, আচ্ছা পরপর 3টি জোড় সংখ্যার, এখানে বলেছে 3টি জোড় সংখ্যার, এখানে ক্রমিক সংখ্যা না বলে বলেছে জোড় সংখ্যার, এখানে গুণফলটা দেওয়া আছে 192 হলে। এবার আপনাকে বলেছে ক্রমিক সংখ্যা না, আপনাকে বলেছে জোড় সংখ্যা। ভাই যা আসুক কোনো সমস্যা নাই, আমি তো আপনাকে টেকনিক শিখিয়ে দিয়েছি। তাহলে দেখি এটা কে কে পারেন, অডিটরে আসা ম্যাথ এবং শিক্ষা মন্ত্রণালয়ে আসা ম্যাথ, এটা কে কে পারেন? আপনাকে বের করতে বলেছে জোড় সংখ্যার গুণফল হচ্ছে 192। আপনার যখনই গুণফল থাকবে তখনই আপনি মৌলিক উৎপাদকটা বের করে ফেলবেন, তাহলে আপনি অ্যান্সারটা পেয়ে যাবেন। গুণফল দেখা মাত্রই আপনি মৌলিক উৎপাদক বের করবেন। তাহলে এখানে আপনার আছে কত ভাই? 192। আপনার আছে কত এখানে? 192। 192 থাকলে আপনি যদি 2 দ্বারা দেন তাহলে 9 দুগুণে হচ্ছে 18, আর এখানে হচ্ছে 1, 6 দুগুণে হচ্ছে 12। আবার আপনি 2 দ্বারা দিলে 4 দুগুণে হচ্ছে 8, 8 দুগুণে হচ্ছে 16, আবার 2 দ্বারা দিলে হচ্ছে 24, আবার 2 দ্বারা দিলে হচ্ছে 12, আবার 2 দ্বারা দিলে হচ্ছে 6, আবার আচ্ছা আর দরকার নেই, আর দরকার নেই, আর দরকার নেই, আচ্ছা এটা আর দরকার নেই। এবার দেখেন আমরা এখানে কি করতে পারি, আমি পাচ্ছি কত? 2 পাচ্ছি, 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে 2 গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে 2 গুণ হচ্ছে 2 গুণ আমি পাচ্ছি কত? 6। আমি পাচ্ছি কত? 6। তার মানে আমি এই দুটো যদি গুণ দিই আমি পাচ্ছি 4, আর এই 3টা গুণ দিলে আমি পাচ্ছি 8, আর এটা তো আমার আছে কত? 6। এবার দেখেন আমি পরপর 3টি জোড় সংখ্যা অলরেডি পেয়ে গিয়েছি। একটা জোড় সংখ্যা হচ্ছে 4, আরেকটা হচ্ছে 6, আরেকটা হচ্ছে 8। আমি 3টা পাইছি না? আমাকে বলছে যে এই 3টি পরপর জোড় সংখ্যার যোগফল কত। তাহলে যোগফল মানে আপনাকে যোগ করতে বলেছে, যোগ করলে 8 4 হচ্ছে 12, 12 হচ্ছে 18। এটার অ্যান্সার হচ্ছে কত? 18। আচ্ছা একটু আমাকে কাইন্ডলি সবাই জানাবেন আপনারা আগে কে কিভাবে শিখেছেন সেটা আমি জানি না। আমি এখন আপনাদেরকে যেভাবে শিখিয়েছি আমরা কি পারবো? আমরা কি পারবো? একটু আমাকে বলেন। আমরা কি পারবো? একটু সবাই বলেন। যা আসুক, পরপর 3টি ক্রমিক সংখ্যা আসুক, পরপর 3টি জোড় সংখ্যা আসুক, ঠিক আছে, যা আসুক না কেন, জাস্ট গুণফল লেখাটা থাকলে, গুণফল লেখাটা থাকলে আমরা ক্রমিক মানে মৌলিক উৎপাদকটা বের করলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। তারপর কি করতে হবে সেটা তো আমরা করবই ইনশাল্লাহ। আচ্ছা এবার আমরা নেক্সটে শিখবো আচ্ছা এবার আমরা নেক্সট টাইপে চলে যাচ্ছি। দেখেন যত তত যদি উল্লেখ থাকে, আচ্ছা যত তত যদি উল্লেখ থাকে, যত তত কথাটার উল্লেখ থাকে যদি, আমি আপনাদেরকে একটা প্রশ্ন দেখাচ্ছি। একটি সংখ্যা 742 হতে যত বড়, একটি সংখ্যা 742 হতে যত বড়, 830 হতে তত ছোট, 830 হতে তত ছোট। আচ্ছা এবার বলেছে, আচ্ছা এবার দেখেন যে একটি সংখ্যা 742 হতে যত বড়, 830 হতে তত ছোট, এটা আমরা সবাই বারে কমেন্টে বইয়ের পিক দিবেন, এটা তো সম্ভব না, আপনার কমেন্টটা হচ্ছে টাইপ করতে হবে। আচ্ছা দেখেন এটা আমি দুই ভাবে আপনাদেরকে শেখাবো। প্রথম সিস্টেম যেটা, সেটা হচ্ছে আপনার এই প্রথম যেটা থাকবে আর শেষ যেটা থাকবে সেই দুটাকে আমরা যোগ করব। 742 যোগ হচ্ছে 830 ভাগ হচ্ছে 2। 742
যোগ হচ্ছে 830 ভাগ হচ্ছে 2, এটা করলে যা হয় আপনি উত্তরটা পেয়ে যাবেন। তাহলে হচ্ছে 786। আচ্ছা, আমি কিন্তু আপনাকে এটা দেখানোর জন্য ম্যাথটা তুলি নেই। আমি প্রথমে বলেছি আমার এখান থেকে আপনি যা শিখবেন সবচেয়ে বেশি বেসিক জিনিসটা শিখবেন। এই প্রশ্নটা কি বলেছে এটা আমি কিভাবে সলিউশন করব সেটাই হচ্ছে দেখার বিষয়। আচ্ছা, আমি জানি যে এই প্রশ্নটা দেওয়া মাত্র সবাই এই টেকনিকটা অ্যাপ্লাই করে অ্যান্সার বের করেছেন, কিন্তু আমি আপনাকে এটা দেখাবো না। আমি যেটা দেখাবো সেটা হচ্ছে একটু লক্ষ্য করেন। একটি সংখ্যা 742, তার মানে আপনার শুরু হয়েছে কত থেকে ভাই? 742 থেকে, শেষ হয়েছে কত? 830। আমি লিখলাম 830। দেখেন একটু সবাই একটু বুঝার ট্রাই করেন। একটি সংখ্যা 742 হতে যত বড়, তার মানে এখান থেকে এখান পর্যন্ত সে যতটুক যাবে, আমি ধরে নিলাম যে 742 হতে সে এক্স পরিমাণ বড়। আবার কথাটা এখানে ঘুরিয়ে বলেছি কি 830 থেকে ঠিক ততটাই ছোট। তার মানে হচ্ছে কি আপনার এই 742 থেকে শুরু করে এখানে যতটুক বড় হবে 830 থেকে সে ঠিক ততটুক ছোট হবে। তাহলে আমি ধরতে পারছি কি এক্স পরিমাণ ছোট হবে। তাহলে এখন কথাটা হচ্ছে আমার এই যে 742 থেকে শুরু করে 830 পর্যন্ত যে জায়গাটা আছে সেই জায়গাটার মিডল পয়েন্টটাই হচ্ছে উত্তর। কারণ মিডল বা মধ্যম হবে তখনই যখন সে এখান থেকে যতটুকু অতিক্রম করেছে ঠিক সেখান থেকেও ততটুকু অতিক্রম করবে, তাছাড়া কিন্তু মধ্যমটা হবে না। তাহলে আমরা এখান থেকে বুঝতে পেরেছি কি একটি সংখ্যা ঠিক 742 থেকে আপনার যতটুক পরিমাণ বড়, আবার ঠিক 830 হতেও ঠিক ততটুক পরিমাণ বড়। আমার কথাটা কি আপনারা বুঝতে পারেন? একটু আমাকে কাইন্ডলি একটু 1 মিনিট সময়ের মধ্যে আপনি একটু আমাকে জানাবেন আমি যে জিনিসটা বোঝানোর ট্রাই করি আপনারা কি বুঝেন? একটু আমাকে বলেন, আমাকে একটু বলেন যে আমার কথাগুলো কি আপনারা বুঝেন। আপনারা যদি রেসপন্স না করেন আমি কিন্তু বুঝতে পারি না যে আপনারা বুঝেন কিনা। কারণ আমার কথা হচ্ছে ভাই বেসিক দরকার। আপনি একটা জিনিস বুঝবেন যেন পরবর্তীতে অন্য কারো কাছে আপনি নিজে এই জিনিসটা উপস্থাপন করতে পারেন। ভাই আপনি টিচার হলেন, আপনাকে এই ম্যাথটা করতে দিছে, আপনি 830 যোগ 742 ভাগ 2 এটা উত্তর করে দিলেন, আপনার কি হবে? না, হবে না। আপনি এই জিনিসটা যদি সুন্দর মতো করে উপস্থাপন করতে পারেন তাহলে সেটা আপনার জন্য ভালো, যে স্যার বুঝে, স্যার জানে, স্যার এই জিনিসটাকে এইভাবে বুঝাতে পারে। আচ্ছা দেখেন সবাই লক্ষ্য করেন, আমার কথাটা হচ্ছে কি একটি সংখ্যা যতটুক বড়, মানে এখানে সে যতটুকু যাবে ঠিক এখান থেকেও সে ততটুকু কমে যাবে। তাহলে তো তাছাড়া তো আমাদের এটা কি হবে না ভাই, শর্তে মানবে না। শর্তটা হচ্ছে সে এখান থেকে যতটুকু যাবে ঠিক সে এখান থেকে ততটুকু আসবে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পেরেছি কি যে 830 মাইনাস 742, এই যে বিয়োগ দিলে আমাদের কত আছে? এখানে 8 আছে, আর এখানে 4 একে 5, 5 আছে 13 সমান হচ্ছে 8 হলে হাতে আছে 1 মিলে গেছে 88। আমরা কত পেয়েছি ভাই? 88 পেয়েছি। আচ্ছা সবাই লক্ষ্য করেন। তাহলে আমরা এবার এই যে মিডল পয়েন্টটা, এই মিডল পয়েন্ট পর্যন্ত আমরা পেয়েছি কত ভাই? 88 আমরা পেয়েছি। একটু বেসিক জিনিসটা বুঝেন, হ্যাঁ একটু বেসিক জিনিসটা বুঝেন, আমি একটু সময় নষ্ট করছি। দেখেন 88 পেয়েছে, তার মানে এই যে 742 থেকে কত পর্যন্ত? 830 পর্যন্ত এই যে মিডলে যেটা আছে সেখানে আছে কত? 88। এবার 88টাকে আপনাকে ভাগ করতে বলেছে, তাহলে 88টাকে ভাগ করলে আপনি কত পাচ্ছেন? 44 পাচ্ছেন। তাহলে আপনার এখান থেকে যদি এখানে আপনার 44 দেন, আর এখান থেকে যদি আপনি এখানে 44 দেন, তাহলে দেখেন এবার প্রশ্নটা মিলে গেছে। আমি বলতে পারি যে একটি সংখ্যা 742 থেকে ঠিক যতটুকু বড়, 830 থেকে ঠিক ততটুকু ছোট। তাহলে এবার আমরা এখানেই পাবো কাঙ্ক্ষিত উত্তরটি। এবার দেখেন আমি যদি বলি 742, তার সাথে যদি আমরা 44 যোগ করি, যোগ 44 করলে আমরা পাচ্ছি 782। আমরা পাচ্ছি 782, সরি 86 পাচ্ছি, আমরা 786 পাচ্ছি। তাহলে এই যে উত্তর। আমি জানি যে আপনারা ম্যাথটার উত্তর করতে পেরেছেন। আমি যেভাবে বোঝানোর ট্রাই করেছি, অ্যাকচুয়ালি প্রশ্নটা কি বলেছে
মেন প্রশ্নটা কি বলেছে, আমি কি আপনাদেরকে সেটা কি বুঝাতে পেরেছি? একটু আমাকে বলেন। সেম ভাবে এই যে এখান থেকে এখানে আসলে সে কত পাচ্ছে? 783 পাচ্ছে। আবার আমি যদি বলি 830 থেকে তত ছোট, তার মানে 830 বিয়োগ হচ্ছে কত? 44। তাহলে 4 আছে 10 এর সমান 6 হলে, হাতে আছে 1, 4 একে 5, 5 আছে 13 সমান 8 হলে, আর হাতে আছে 1, তাহলে এই যে 786। দেখেন, তার মানে আমরা বুঝতে পারি যে এখান থেকে ঠিক যতটুকু পরিমাণ আপনি বৃদ্ধি করবেন 786 আসবে। এখান থেকে আপনি যতটুকু পরিমাণ বৃদ্ধি করেছেন ঠিক সেখান থেকে ততটুকু পরিমাণ হ্রাস করলে বা কমালে আপনি 786। তাহলে আমাদের মেইন পয়েন্টটা হচ্ছে কত? 786। আমার একটু ভাই আপুর আমাকে একটু জানান যে এই জিনিসটাকে আমরা কি বুঝতে পেরেছি? মূল জিনিসটা আমি জানি এটার উত্তর সবাই করতে পারবেন, আমি আমার একটা বিশ্বাস আছে, কিন্তু আপনারা বলেন যে আমি আপনাদেরকে যে জিনিসটা প্রশ্নটা কি বুঝাতে চেয়েছে সেটাকে বুঝতে পেরেছেন? মানে আপনার কাছে আরেকজন জানতে চাইলো, আপনি নিজেকে উপস্থাপন করতে পারবেন এভাবে যে এটার মূল পয়েন্টটা কি? একটু কাইন্ডলি আমাকে সবাই জানাবেন, একটু সবাই জানাবেন যে আমার এই মূল থিওরিটা কি বুঝতে পেরেছেন কিনা। আমার কথা হচ্ছে আপনি পরীক্ষা অ্যান্সার করান, আপনার ব্রেনে ঢুকানো, আপনি পরীক্ষা অ্যান্সার করতে পারবেন কি বুঝতে পেরেছেন? আমি জানি না আপনাদেরকে কখনো কেউ এভাবে এই জিনিসটা বুঝিয়েছে কিনা, আমি জানি না। তবে আমার কথা হচ্ছে আগে আপনার ব্রেনে ঢুকানো, যেন আপনি চাওয়া মাত্র ব্রেন থেকে এটা বের করতে পারেন। আচ্ছা, এবার আমি আরেকটা প্রশ্ন আপনাদেরকে এখান থেকে দিচ্ছি, আমি কিন্তু আপনাদেরকে শর্টকাট জিনিসটাও বুঝিয়ে দিয়েছি, এখান থেকে আপনারা চাইলে শর্টকাটটাও অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, আমি দিচ্ছি যে 301 থেকে যত বড়, আবার এখানটাতে বলেছে 381 থেকে তত ছোট, 381 থেকে তত ছোট। আচ্ছা, এবার এখানটাতে কি বলেছে ভাই? আমি জানি যে এই প্রশ্নটা পরীক্ষায় আসা মাত্রই আপনি অ্যান্সার করবেন কিভাবে? 381 যোগ হচ্ছে 301 ভাগ হচ্ছে কত? 2। এটা দিলে আপনার যা হয় উত্তর, এখানে দেখা যাচ্ছে যোগ করে ভাগ করলে এখানে 341 হচ্ছে, 341 হচ্ছে। আপনি পরীক্ষার মধ্যে এটা দিবেন, এটা এভাবে পরীক্ষার মধ্যে দিলে আপনি ফুল মার্ক পাবেন। কোথায় পাবেন? এমসিকিউতে। কিন্তু রিটেনে আসলে আপনি এভাবে দিলে 1 মার্কও পাবেন না, বরং কেটে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, আমার কথাটা হচ্ছে এখানে যে জিনিসটা বলেছে 301 থেকে 381 পর্যন্ত রাস্তা আছে। আমাকে বলেছে এখান থেকে ঠিক যতটুক বড়, আবার এখান থেকে ঠিক ততটুক বড়। যতটুক যেতে বলেছে এখান থেকে ঠিক এতটুক থেকে ততটা কমতে বলেছে, তার মানে মিডল পয়েন্টটা বের করতে বলেছে। তার মানে আমার এখানে মিডল পয়েন্ট হচ্ছে কত? 381 মাইনাস হচ্ছে 301, তাহলে আমার এখানে হচ্ছে 80। তাহলে আমার এখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে বা এখান থেকে এত পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে কত? 80। 80টাকে 2 ভাগ করতে হবে। কেমন ভাবে 2 ভাগ করতে হবে? অবশ্যই সমানভাবে। তাহলে 80টাকে যদি 2 ভাগ করে তাহলে আমাদের 40। তাহলে এই লোকও পাচ্ছে 40, এই লোকও পাচ্ছে 40। তাহলে সে পাচ্ছে কত? 301 আর হচ্ছে 40 হচ্ছে কত? 341। আবার তার ছিল 381, সে তত পরিমাণ কমে গেছে। কত পরিমাণ? এই যে 40 পরিমাণ। তার মানে সেও হচ্ছে কত? 341। তাহলে আমরা বুঝতে পেরেছি যে মিডল পয়েন্ট হচ্ছে 341। ঠিক আছে? আচ্ছা, বলেন তো আমি যেভাবে বুঝিয়েছি এভাবে কি বুঝতে পেরেছেন? জাস্ট এইভাবে আমি প্রথমটা যেভাবে লিখেছিলাম না, ওইভাবে করে দিলে রিটার্ন হয়ে যাবে। আশা করছি এটা ক্লিয়ার। যত তত উল্লেখ থাকলে আপনারা এইভাবে করবেন, আর পরীক্ষার হলে আপনারা এইভাবে করবেন, কোনো সমস্যা নেই। আপনার পরীক্ষার হলে হচ্ছে অ্যান্সার মিলিয়ে দেওয়া আসা। আর আমার কথা হচ্ছে আপনার মাথায় পুরোটা গেঁথে দেওয়া যে এটা অ্যাকচুয়ালি কি বলেছে, কিভাবে সেটা প্রয়োগ করতে হবে। আচ্ছা, আমরা যত তত বুঝতে পেরেছি আশা করছি। আর একটা জিনিস মনে রাখবেন, আজকে রাত্রে 10টা বাজে যে আপনাদের পরীক্ষাটা আছে, আমি যত টাইপের ম্যাথ করাবো সেখান থেকে একটা একটা করে ম্যাথ আপনারা পাবেন। আর যতগুলো পরীক্ষা দেয়া আছে, যতগুলো পরীক্ষা দেয়া আছে
বা যতগুলো পড়া দেয়া আছে আপনাদেরকে প্রত্যেকটা টপিক থেকে পাবেন। মোট আমি 35 মার্কের একটা কোশ্চেন করব, 35 মার্কের কোশ্চেন করব। হ্যাঁ, আচ্ছা, পরীক্ষা দিবেন, পরীক্ষা দিলে আপনারা নিজেকে যাচাই করতে পারবেন। আচ্ছা, আশা করছি ক্লিয়ার। যত তত, আচ্ছা, যত তত থেকে আমরা আরো কিছু গাণিতিক প্রশ্ন করি যেগুলো অনেকবার পরীক্ষার মধ্যে এসেছে। একটি ক্লাসে শিক্ষার্থীদের মধ্যে 2700 চকলেট বিতরণ করা হলো। মানে একটি ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে 2700 চকলেট বিতরণ করা হলো। আচ্ছা, প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যার শিক্ষার্থী সংখ্যার 3 গুণ পরিমাণ পেলে শিক্ষার্থী সংখ্যা কত? আচ্ছা, এই প্রশ্নটির অ্যান্সার আমরা এবার সলিউশন করব। সবাই লক্ষ্য করেন, একটি ক্লাসে শিক্ষার্থীদের মধ্যে 2700 চকলেট বিতরণ করা হলো। আচ্ছা, এখানে ছিল কত চকলেট? 2700 পরিমাণ চকলেট ছিল। এবার কি বলেছে? প্রত্যেক শিক্ষার্থী, মানে প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যার 3 গুণ পরিমাণ চকলেট পেয়েছে। আচ্ছা, 30টি দিয়েছেন উত্তর। আচ্ছা, 30টি। এবার আমরা একটু বুঝার ট্রাই করি যে এই প্রশ্নটি কি বলেছে। দেখেন এই জায়গাটার মধ্যে কি বলেছে, দেখেন ছিল 2700টি চকলেট। একটা অঙ্ক আমি বুঝিয়ে দেব, পরবর্তী অঙ্কটা আমি করতে দেব। একটা অঙ্ক বুঝিয়ে দেব, পরবর্তী অঙ্ক করতে দেব। সবাই একটু লক্ষ্য করে দেখেন, একটি ক্লাসের মধ্যে যতগুলো শিক্ষার্থী ছিল, আমি ধরে নিলাম যে মোট শিক্ষার্থী ছিল কজন, ঠিক আছে, মানে ক পরিমাণ বা কজন ছিল। এবার এখানে বলেছে যে একজনে পায়, এখানে কি বলেছে দেখেন, প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যার 3 গুণ পরিমাণ পায়। তার মানে একজনে পায় ক্লাসের মধ্যে যতজন ছিল মোট শিক্ষার্থী তার 3 গুণ পরিমাণ। আপনি কি বুঝতে পেরেছেন আমার কথাটা? একটু বুঝেন। আবার এই জায়গাটার মধ্যে কি বলেছে সবাই লক্ষ্য করে দেখেন, এখানে মোট 2700 যে চকলেট ছিল, এই 2700 চকলেট কয়জনে পাইছে ভাই? একজনে পাইছে না সবাই পাইছে? আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি এখানে কত? 2700। আচ্ছা, এই 2700 চকলেট পাইছে কি? একদম ক্লাসের মধ্যে যতজন ছিল সবাই। আর এখানে 3 ক যেটা দেয়া আছে সেটা পাইছে কয়জনে? একজনে। কিন্তু ভাই আপনার এখানে তো বলেছে যে 2700 যেটা দেয়া আছে সেটা হচ্ছে ক্লাসের মধ্যে যতজন, তাহলে ক্লাসে ছিল আপনার কজন? তাহলে কজনে পায় হচ্ছে 3 ক গুণ হচ্ছে ক বা হচ্ছে 3 ক স্কয়ার। তাহলে এবার দেখেন এই 2700 জনে পাইছে কি? ক্লাসের মোট শিক্ষার্থী যা পাইছে তার মানে হচ্ছে 3 ক স্কয়ার। তার মানে আমরা পাচ্ছি কি? ক স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 900 বা হচ্ছে ক ইকুয়াল টু হচ্ছে 30, ক ইকুয়াল টু 30। তার মানে এই যে ক্লাসের মোট শিক্ষার্থী সংখ্যা হচ্ছে ক, মানে হচ্ছে 30 জন। এই প্রশ্নটি কি বুঝতে পেরেছেন? একটু আমাকে বলেন, বুঝতে পেরেছেন কি? এই প্রশ্নটি কি আমরা কি বুঝতে পেরেছি? আচ্ছা, আশা করছি আমরা এটা বুঝতে পেরেছি। এবার যে প্রশ্নটি আমি আপনাদেরকে দেব সেটা আপনারা নিজেরা উত্তর করবেন। মুছে ফেলেছি। আচ্ছা, মানে এই প্রশ্নটা ছিল রংতুলিয়াপুর জন্য, আমি একটু বলছি। হ্যাঁ, লক্ষ্য করে দেখেন, মানে আপনার মোট 2700 চকলেট কি করছে? ক্লাসের প্রত্যেকটা শিক্ষার্থীকে
বিতরণ করে দিয়েছে, মানে 2700 চকলেট প্রত্যেককেই বিতরণ করে দিয়েছে, মানে ক্লাসের মধ্যে যতজন ছিল ততজন। মনে করেন আমাদের ক্লাসে এই মুহূর্তে আছে 32 জন, এই 32 জনকে কি করছে ভাই 2700 চকলেট বা 3200 চকলেট বিতরণ করে দিয়েছে। তাহলে কথাটা হচ্ছে কি, এই 3200 চকলেট কাকে দিয়েছে? 32 জনকে। আর এখানে যে 2700 চকলেট আছে, এই 2700 চকলেট কাকে দিয়েছে ভাই? সবাইকে দিয়েছে, ক্লাসের মধ্যে সবাইকে। এবার বলেছে যে ক্লাসের মধ্যে ঠিক যতজন থাকে তার 3 গুণ পরিমাণ পায় একজনে। তার মানে ক্লাসের মধ্যে যদি 32 জন থাকে তাহলে একজনে পায় কতটি ভাই? দেখেন একজনে পায় কতটি? একজনে পায়, ক্লাসের মধ্যে 32 জন আছে তার 3 গুণ পরিমাণ পায় একজনে। আচ্ছা এবার দেখেন এখানে তো আপনার একজনের চকলেটের পরিমাণ দেয়া বলা আছে, কারণ কি আপনার শর্তের মধ্যেই ছিল একজনে পাবে ক্লাসের মধ্যে যে মোট 32 জন আছে 32 জনের 3 গুণ পরিমাণ, তাই না? আচ্ছা এখন আপনার কিন্তু এখানে একটা প্যাচ দিয়ে দিয়েছে, প্যাচটা হচ্ছে যে বিতরণ করছে অ্যাকচুয়ালি 3200 পরিমাণ চকলেট। এই 3200 পরিমাণ চকলেট পেতে হলে অবশ্যই ক্লাসে যতজন আছে ততজনকে নিতে হবে, তার মানে এখানে আরেকটা 32 হবে, এতটুক তো পাইছে একজনে আর এখানে এতটুক পাইছে 32 জনে, তাহলে 3 গুণ 32 গুণ হচ্ছে 32 ইকুয়াল টু হচ্ছে 3200। এই কথাটাই এখানে বলেছে, বুঝতে পেরেছেন? মানে আপনাকে মোট দেয়া আছে কত? 32 জনেরটা, আপনাকে 32 জনেরটাই বের করতে হবে, এটাই হচ্ছে মেইন থিওরি, আর কিছুই না। আচ্ছা এবার প্রশ্নটি দেব, আমি আশা করছি যে এই প্রশ্নটি সবাই উত্তর করবেন। কোন শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠী সংখ্যার সমান টাকা চাঁদা দেওয়ায় মোট 420 টাকা চাঁদা উঠলো। ওই শ্রেণীর ছাত্রছাত্রী কত? আচ্ছা এই প্রশ্নটির অ্যান্সারটি এবার করবেন, দেখি কে পারেন। কোন শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে প্রত্যেকে তার সহপাঠীর সংখ্যার সমান টাকা চাঁদা দেয়, মোট 420 টাকা চাঁদা উঠলো, ওই শ্রেণীর ছাত্রছাত্রী কত? দেখি এই প্রশ্নটির অ্যান্সার কে পারেন। দেখি দ্রুত সবার আগে উত্তর করতে পারেন কে? দেখি দ্রুত অ্যান্সার করবেন। আচ্ছা 21, হ্যাঁ এটার অ্যান্সার হচ্ছে 21। আশা করছি এটা পারবেন। আচ্ছা এটা কি করে দেওয়ার দরকার আছে? না, এটা করে দেওয়ার আশা করছি দরকার নেই, সবাই পারবেন, তাই না? সবাই পারবেন। আচ্ছা তাহলে
এই যত তত থেকে যদি প্রশ্ন আসে আমরা পারবো আশা করছি। টাইপ 2 যেটা যত তত ছিল এটা ক্লিয়ার হয়েছেন। যত তত সম্পর্কিত ম্যাথ আসলে আপনারা পারবেন। আচ্ছা, এবার হচ্ছে দুটি সংখ্যার বর্গের অন্তর। দুটি সংখ্যার বর্গের অন্তর। দুটি সংখ্যার বর্গের অন্তর সম্পর্কিত প্রশ্নগুলো আমরা সলিউশন করব। দেখেন 26তম বিসিএস এর একটা প্রশ্ন হচ্ছে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হচ্ছে 47। দুটি সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47। আচ্ছা দেখেন এই প্রশ্নগুলো একদম ইজি। এই প্রশ্নগুলো একদম ইজি। বলেছি কি দুটি সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হচ্ছে 47। জাস্ট এখানে আপনি একটা কাজ করবেন, একবার 47 যোগ হচ্ছে 1/2 দিবেন, আর আরেকটা হচ্ছে 47 বিয়োগ হচ্ছে 1/2। তার মানে আপনার 24 দুগুণ 48, 23 দুগুণ হচ্ছে 46, 23 দুগুণ হচ্ছে 46, তাহলে হচ্ছে কত 23 এবং 24। এবার কথাটা হচ্ছে কি আমরা কিভাবে পাবো? আপনাকে বলেছে দুইটি সংখ্যা, বা এখানে আসতে পারে যে দুটি ক্রমিক সংখ্যা নির্ণয় করুন। ক্রমিক সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হচ্ছে 47। তার মানে ক্রমিক সংখ্যা কথাটার মানে হচ্ছে কি একটা হবে ছোট আর একটা হবে বড়, একটা হবে ছোট আর অন্যটি হচ্ছে কি বড়। তার মানে আপনি ক্রমিক কথাটার মানে হচ্ছে কি আমি যদি বলি দুটি ক্রমিক সংখ্যা বলুন যার প্রথমটি হচ্ছে 21, আমি যদি আপনাকে বলি যে দুটি ক্রমিক সংখ্যা বলুন যার প্রথমটি হচ্ছে 21, তাহলে আপনি কি 21-এর পরে 1 যোগ করে 22 আনতে হবে না। ক্রমিক কথাটার মানে হচ্ছে তারপরের সংখ্যাটা আপনি 22 বুঝতে পারেন। আর এই অঙ্কগুলো হচ্ছে কি একবার যোগ করা একবার বিয়োগ করা। এটা না করেও আপনি কি করতে পারেন, জাস্ট যে মানটা থাকবে, সাপোজ আপনার 47 থাকলো, 47 থেকে আপনি একবার বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে আপনি একটা পাচ্ছেন কত 23। তার মানে 23 দুগুণ হচ্ছে 46। আপনি ক্রমিক কথাটার মানে হচ্ছে আপনি একটা অলরেডি 23 পেয়ে গেছেন, আপনার দরকার কি ভাই পরেরটা। আপনার পরেরটা কত 24। দেখেন 23 এবং 24, তাহলে আপনার এটাকে এইভাবে করার দরকার নাই। 47 যোগ 1 ভাগ হচ্ছে 2, তার মানে হচ্ছে 24। এভাবে বের করার দরকার নাই, জাস্ট আপনি একটা মান বের করলে এনাফ। একটা মান বের করে হয় বড়টা বের করলে ছোটটা হবে বা ছোটটা বের করলে বড়টা হবে, একটা হলেই হলো। আবার আরেকটা হচ্ছে দুইটি ক্রমিক সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হচ্ছে 199। 199। আচ্ছা এবার আমরা এটাকে কিভাবে করব দেখেন। এটাকে করতে হলে আপনি একবার কি করবেন 199 যোগ হচ্ছে 1 ভাগ হচ্ছে 2, তার মানে 200 ভাগ হচ্ছে 2, তার মানে 100। আপনি যোগ করে তো বড় সংখ্যাটা পেয়েছেন তাই না, তার মানে আপনি একটা পেয়েছেন 100, তার আগেরটা হবে কত 99। আপনি আবার 100 101 দিবেন না, কেন? আপনি তো যোগ করলে তো বড়টা পাবেন, যোগ করলে তো বড়টা পাবেন। আপনি যোগ করে তো বড়টা অলরেডি পেয়ে গেছেন, তার মানে আপনার দরকার হচ্ছে ছোটটা। আপনি বিয়োগ করে যদি মানটা পান তাহলে আপনি ছোটটা পাবেন, আর যদি যোগ করে পান তাহলে আপনি বড়টা পাবেন। তার মানে আপনি কি হয় বড়টা পাবেন না হয় ছোটটা পাবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা ঠিক আছে, এক আপু বলেছেন যে ভাইয়া রিটেন ভাবে করান। ওকে ফাইন, আমি রিটেন ভাবে করে দিচ্ছি। দেখেন সবাই লক্ষ্য করেন, সবাই লক্ষ্য করেন। আমি যদি বলি যে একটি সংখ্যা হচ্ছে 23, দেখেন সবাই লক্ষ্য করেন, সবাই লক্ষ্য করেন, কাইন্ডলি সবাই লক্ষ্য করেন। একটি সংখ্যা 23 আর পরের সংখ্যাটা হচ্ছে কত 24। পরের সংখ্যাটা হচ্ছে কত 24। আচ্ছা এখানে আমি একটু বুঝাই 24। আচ্ছা এটা এখন এটাকে আমি লিখতে পারি কি, আমি জানি 23 এর পরের সংখ্যাটা হচ্ছে 24, এটাও একটা ক্রমিক হয়ে যাচ্ছে। তাহলে দেখেন আমি এটাকে লিখতে পারি কত 23
আর এটাকে লিখতে পারি কত 23 যোগ হচ্ছে 1 24, তাই না? এবার দেখেন এটাকে যদি আমি লিখি 23 কে যদি লিখি আমি ক, তারপরের সংখ্যাটা হবে কত ওই যে 23 যা এখানেও তা, তার মানে হচ্ছে ক যোগ হচ্ছে 1। তাহলে আমরা ক্রমিক সংখ্যাটা যদি বের করতে হয় তাহলে তার সাথে আমরা 1 যোগ করে দেব, তার সাথে আমরা 1 যোগ করে দেব। আচ্ছা, এবার দুটি ক্রমিক সংখ্যা এখন অলরেডি হয়ে গিয়েছে, দুটি ক্রমিক সংখ্যা অলরেডি হয়ে গিয়েছে, একটা হচ্ছে ক আর একটা হচ্ছে ক প্লাস 1, একটা হচ্ছে ক আর একটা হচ্ছে ক প্লাস 1, দুইটা কিন্তু আমরা সংখ্যা পেয়েছি। আচ্ছা, এবার হচ্ছে যাহাদের বর্গের অন্তর হচ্ছে 199। আচ্ছা, আপনি এটা বর্গ বলতে এটা বর্গ, এটা বর্গ বলতে এটা বর্গ। আচ্ছা, এবার কথা হচ্ছে যেটা সবাই দেখেন, সবাই লক্ষ্য করেন, আপনার কাছে আছে, একজনের কাছে আছে 23 টাকা, আরেকজনের কাছে আছে 25 টাকা। এখন পার্থক্য যদি নির্ণয় করতে বলা হয়, পার্থক্য যদি নির্ণয় করতে বলা হয়, আপনি কি 23 থেকে 25 বিয়োগ দেবেন না 25 থেকে 23 বিয়োগ দেবেন? অন্তর মানে পার্থক্য বা বিয়োগফল যদি বের করতে বলে অবশ্যই আমরা বড় জিনিসটা থেকে ছোট জিনিসটা আমরা বিয়োগ দেব। তাহলে এই জায়গাটার মধ্যে আমরা বুঝতে পারছি কি অবশ্যই এখানে যা আছে তার সাথে 1 বেশি, তার মানে বড় হচ্ছে এটা। সুতরাং আমরা বড়টা থেকে ছোটটা বিয়োগ দেব, তার মানে আমরা পাচ্ছি কত ক যোগ হচ্ছে 1 হোল স্কয়ার মাইনাস হচ্ছে ক স্কয়ার। এবার দেখেন দুটি সংখ্যা নির্ণয় করেন যাহাদের বর্গের অন্তর, এই যে এই একটা সংখ্যা যার বর্গ, আবার বিয়োগ এই একটা সংখ্যা যার বর্গ, এই দুটি সংখ্যার বর্গের অন্তর কত বলেছে ভাই 199। আমার প্রশ্নটা কি, যে প্রশ্নটা দেয়া আছে সেটার গাণিতিক রূপটা কি আপনারা বুঝতে পেরেছেন? একটু আমাকে বলেন তো দেখি। যে প্রশ্নটা এখানে বোর্ডের মধ্যে দেয়া আছে সেটার গাণিতিক রূপ যে আমি এটা লিখেছি যে ক প্লাস 1 হোল স্কয়ার মাইনাস ক স্কয়ার ইকুয়াল টু 199, এটা কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে বলেন। আচ্ছা, এবার আমরা এখানে কি পাচ্ছি? আমরা জানি একটা সূত্র আছে x প্লাস ওয়াই হোল স্কয়ার, এটা সূত্র হচ্ছে কি এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার, আমরা এটা জানি, তাই না? এটা আমরা জানি। তাহলে আমরা এটাকে লিখতে পারি, এটাকে যদি ক বলি তাহলে ক স্কয়ার প্লাস 2ক ইনটু হচ্ছে 1 মানে 2ab প্লাস হচ্ছে b স্কয়ার মানে 1 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 199 আমরা লিখলাম, বা হচ্ছে সরি এখানে একটা মাইনাস ক স্কয়ার আছে, তাহলে প্লাস ক স্কয়ার মাইনাস ক স্কয়ার কাটা, তাহলে 2 ক একে 2 ক ইকুয়াল টু 1 একে 1, তার মানে 199 মাইনাস হচ্ছে 1, তার মানে 2 ক ইকুয়াল টু হচ্ছে 199 মানে 198 ভাগ হচ্ছে 2, এখান থেকে মুছে ফেললে বা আমরা পাচ্ছি এখানে কত 99, আমরা পাচ্ছি কত এখানে 99, তার মানে একটা মান আমরা অলরেডি পেয়ে গেছি কত 99। কিসের মান পেয়েছি ভাই? ক এর মান। তার মানে আপনি এখানে ধরেছেন একটি সংখ্যা হচ্ছে ক, ক পাচ্ছেন আপনি 99, কিন্তু আপনার পরবর্তী যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে ক প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 99 প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে 100। এবার দেখেন আমরা অ্যানসারটা পেয়ে গেছি, একটি সংখ্যা হচ্ছে 99, অপর সংখ্যাটি হচ্ছে 100। এটা হচ্ছে এটার গাণিতিক রূপ। কে বুঝেন না একটু আমাকে বলেন। বোর্ডের মধ্যে প্রশ্নটা আছে, আমি আপনাদের প্রত্যেকের অ্যানসার চাচ্ছি, আগে অ্যানসার পাওয়া মাত্র আমি এটা মুছবো, তার আগে মুছবো না। একটু সবাই বলেন এটার গাণিতিক রূপটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আশা করছি যে এই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। জাস্ট দুইটা ক্রমিক সংখ্যার অন্তরটা আমরা বিয়োগ করেছি, কাজ করেছি, এতটুকুই এনাফ, আর কিছুই না। আচ্ছা, তাহলে এই বর্গের অন্তর থেকে প্রশ্ন আসলে তো আমরা পারবো, হ্যাঁ পারবো না? আচ্ছা, এখান থেকে আমি আরেকটা প্রশ্ন দিচ্ছি। আচ্ছা, 151 দিলাম, এখানে যেটা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এসেছে 151, এটার অ্যান্সারটা একটু করেন দেখি কে পারেন। দুটি সংখ্যা নির্ণয় করুন যাহাদের বর্গের অন্তর হচ্ছে 151। আমি আপনাদেরকে বলছি, আবারও ক্লিয়ার করছি, আমি অন্যান্য লোকজনের মতো নয় যে প্রশ্ন করলে বিরক্ত হব। আপনারা যারা
সবচেয়ে বেশি প্রশ্ন করবেন তারাই আমার কাছে তত দ্রুত প্রবেশ করতে পারবেন। আমি একটা কথাই বলছি, যারা সবচেয়ে বেশি প্রশ্ন করবেন আর যারা বসে থাকবেন তাদের আমি একটু কম পছন্দ করি, বুঝতে পেরেছেন? প্রশ্ন করবেন, আপনাদের যত টাইপের প্রশ্ন আছে আপনারা সব প্রশ্ন করবেন। এই যে আমি লেকচার দিতে এসেছি, ভাই এটা বুঝি না, এটা বুঝি না, এটা এমন ভাবে করলে কেমন হবে, এমন ভাবে করলে কেমন হবে। আপনার মূল টেকনিক থাকবে কি জানেন? অঙ্ক সলিউশন করা নয়, অঙ্ক সলিউশন নয়, সলিউশন করা নয়। আপনার মূল টার্গেট থাকবে এটাকে ব্রেনে ঢুকানো, ব্রেন একদম ব্রেনে রাখবেন, বুঝতে পেরেছেন? একদম ব্রেনে ঢুকাবেন যেন এটা অনেকভাবে সলিউশন করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা, এটার অ্যান্সারটা করেন দেখি কে পারেন। দেখতে চাই এটা ঢাকা এবং টেলি যোগাযোগ মন্ত্রণালয় এসেছে 75-76। দারুন। আচ্ছা, 75-76। তাহলে আমরা বুঝতে পেরেছি যে এই টাইপের প্রশ্ন আসলেও আমরা বের করতে পারবো। আচ্ছা, এবার আমরা আরেকটা টাইপ শিখবো। আচ্ছা, আমাদের বাস্তব সংখ্যা সম্পর্কিত লাস্ট টাইপ এখন আমরা শিখবো, একদম লাস্ট টাইপ। এখানে হচ্ছে সমীকরণ বা প্রশ্ন সম্বলিত বা সমীকরণ সম্বলিত কিছু ম্যাথ থাকবে, সেই ম্যাথগুলো আমরা শিখব। আচ্ছা, দেখেন একটি প্রশ্ন আমরা লিখছি যে কোন সংখ্যা 4 গুণের সাথে 1 যোগ করলে কোন সংখ্যার 4 গুণের সাথে 1 যোগ করলে যোগফল ওই সংখ্যার 3 গুণ থেকে 5 বেশি হয়। যোগফল ওই সংখ্যার 3 গুণ থেকে 5 বেশি হয়। আচ্ছা, এই প্রশ্নটি আমরা সলিউশন করব যে এখানে বলেছে সংখ্যাটি নির্ণয় করতে বা সংখ্যাটি কত হবে সেটা বের করতে বলেছে। আচ্ছা, এবার দেখেন আমরা এই প্রশ্নটি সলিউশন কিভাবে করি। কোন সংখ্যার, আচ্ছা এখানে যে বলেছে কোন সংখ্যার, আমরা কি জানি সংখ্যাটা কত ভাই? সংখ্যাটা কত সেটা জানলে তো আমরা উত্তরে পেয়ে যেতাম, তাই না? উত্তরে পেয়ে যেতাম। তাহলে কোন সংখ্যা বলতে সংখ্যাটি হচ্ছে ক, সংখ্যাটি হচ্ছে ক। সংখ্যার 4 গুণের সাথে, তার মানে ক এর 4 গুণ। কি বলেছে? কোন সংখ্যার 4 গুণের সাথে, আপনার সংখ্যাটা ছিল ক, তার 4 গুণ মানে হচ্ছে তার সাথে 4 গুণ, 5 গুণ বললে তার সাথে 5 গুণ, 6 গুণ বললে তার সাথে 6 গুণ। 4 গুণের সাথে 1 যোগ করতে বলেছে, আপনি যোগ করলেন 1। যোগ করলে যোগফল মানে এই দুটো জিনিসকে যোগ করার পরে সমান চিহ্নের এই পাশে যেটা পাবেন সেটাই তো যোগফল। সাপোজ আমি বললাম 5 এর সাথে যদি 1 যোগ করেন তাহলে আপনার হচ্ছে কত? 6। এই সমান চিহ্নের এই পাশে যেটা থাকবে সেটাই তো হচ্ছে যোগফল। আপনি দুইটা জিনিস যোগ করার পরে এই যে যোগফল পাচ্ছেন, যোগফলের জন্যই কিন্তু আমরা অলরেডি সমান চিহ্ন দিয়েছি। যোগফল বলছে ওই সংখ্যার, ভাই কোন সংখ্যাটার? যে সংখ্যাটা আপনি ধরে নিয়েছেন, সংখ্যাটা হচ্ছে কত ভাই? ক। ক সংখ্যার 3 গুণ, মানে সংখ্যাটা 3 গুণ, আপনি 3 গুণ থেকে 5 বেশি হয়। আচ্ছা, এবার বলেন তো +5 হবে নাকি -5 হবে? একটু আমাকে বলেন দেখি কে কে পারেন। +5 হবে নাকি -5 হবে? এখানে কি হবে বলেন তো দেখি কে পারেন। আচ্ছা, +5 -5 পরে আমি একটু আপনাদেরকে মাথাটা নিয়ে একটু খেলি। হ্যাঁ, মাথাটা নিয়ে খেলতে রাজি আছেন? খেলতে রাজি আছেন? একটু বলেন তো, খেলতে রাজি আছেন? এই খেলার জন্য রাজি আছেন কে বলেন? আচ্ছা, একটু খেলি আমরা। হ্যাঁ, এখন আমাদের অনেক সময় আছে, আজান দেওয়ার বাকি অনেক সময়। আচ্ছা, এবার এই অপশনটা দিলাম আমি মনে করেন ক, আর এই অপশনটা দিলাম আমি খ। আচ্ছা, এটা বাদ খ। এবার
বলুন তো দেখি বেশি কে, বেশি, আচ্ছা বেশি কে মানে ক বেশি না খ বেশি, একটু আমাকে বলেন তো। ক বেশি নাকি খ বেশি? এই যে এই মানে মানে এই পাশটা হচ্ছে ক, এই পাশটা হচ্ছে খ। আপনাকে বলেছে কি কোন সংখ্যা 4 গুণের সাথে 1 যোগ করলে যোগফল ওই সংখ্যা 3 গুণ অথবা 5 বেশি হয়। তার মানে বেশি কে ভাই, এই পাশ বেশি না এই পাশ বেশি? একটু বলেন। -5 লিখছেন, +5 লিখছেন, একটু আমাকে বলেন দেখি বেশি কে? বেশি ক বেশি মানে ক এর সাইড মানে এই সাইড বেশি নাকি এই সাইড বেশি? কোন সাইড বেশি? ক এর সাইড বেশি না খ এর সাইড বেশি? আচ্ছা ক লিখছেন, ক বেশি। আচ্ছা এবার যদি এটা বুঝে থাকেন ক বেশি, তাহলে আমরা প্রশ্নটা কিভাবে সলিউশন করব সবাই দেখেন। এখানে হচ্ছে 40 টাকা, সাপোজ এখানে 40 টাকা, আর এখানে হচ্ছে 35, আচ্ছা 35 টাকা মনে করেন। এখানে 35 টাকা, মানে এটার মতো করলাম আর কি। দেখেন এটার মতো করলাম, এটা হচ্ছে 40 টাকা, এটা হচ্ছে 35 টাকা। এখন বেশি কে ভাই? বুঝেই যাচ্ছে এটা বেশি। আর এখানে আরেকটা প্যাচ লাগাই দিয়েছেন আপনি, এটাকে সমান চিহ্ন করা। সমান চিহ্ন করার মানেটা হচ্ছে কি, সমান চিহ্নের এই পাশ এবং ওই পাশ দুই পাশে সমান। আমরা বুঝতে পারতেছি এটা চাইতে এটা 5 বেশি। তাহলে আমরা এই প্রশ্নটাকে দুইভাবে সলিউশন করতে পারি। কিভাবে? দুইভাবে। হয় আপনি এখান থেকে 5 বিয়োগ করে ফেলবেন, তাহলে আপনার এখানে হচ্ছে কত? 35, আর এখানে হচ্ছে 35। ওয়ে নাম্বার 1 মানে একটা ওয়ে, 1 নাম্বার ওয়ে। বেশি বললে আমি যে জিনিসটা বোঝানোর ট্রাই করি মাথায় আপনি রাখেন, আপনি কনফিউশনে পড়বেন ভাই এখানে প্লাস দিবেন না মাইনাস দিবেন। অলরেডি আমি এখানে দেখেছি যে মাইনাস অ্যান্সার এসেছে। আমার এখানে কথা হচ্ছে আপনার এখানে বলে দিয়েছে বেশি, এখানে বলে দিয়েছে কম। এটা বেশি, বেশিকে আরো বেশি করলে কিন্তু আপনার হবে না। মানে সে নিয়েছে 2 ভাগ, সে নিয়েছে 1 ভাগ, তাহলে সে তো অলরেডি বেশি, তাকে যদি আরো বেশি করেন তাহলে তো সে একদম কমতেই শেষ। তার মানে সে বেশি, তাকে হয় কমিয়ে তার সমান করতে হবে, নয়তো সে বেশি তাকেও বাড়িয়ে দিতে হবে। তাহলে আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি যে এখানে 40, এখানে 35, তাহলে এখানে 1 নাম্বার ওয়ে হচ্ছে যতটুক বেশি ততটুক কমিয়ে ফেলা। 2 নাম্বার ওয়ে হচ্ছে কি, দেখেন হয় এ পাশে 40 আছে, না হয় এ পাশে যে যতটুকু কম তার সাথে ততটুক পরিমাণ আপনি যোগ করবেন। 2 নাম্বার ওয়ে। তার মানে আমরা এই জায়গাটা থেকে যে জিনিসটা বুঝতে পেরেছি, সেই জিনিসটা হচ্ছে যার সাথে বেশি তাকে হয় কমিয়ে ফেলবো, নয়তো বা যার বেশি তার সাথে আমরা যোগ করব। ক্লিয়ার? যার বেশি তার থেকে কমিয়ে ফেলবো, নয়তো বা যার কম তার সাথে যোগ করব। এটা কি ক্লিয়ার? এই কথাটা কি বুঝতে পেরেছেন? তাহলে এই প্রশ্নটা আমরা দুইভাবে করতে পারি। 5 বেশি, বেশি কি ভাই এটা বেশি, কমকে এটা, তার মানে কমটাকে হয় যোগ করব, নয়তো বা আপনি এই প্রশ্নটা এইভাবে করতে পারেন 4 ক যোগ হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে 3 ক। আচ্ছা বেশিকে ভাই এটা বেশি, কত বেশি? 5 বেশি, তার মানে এখান থেকে আপনি 5 পরিমাণ কমিয়ে ফেলেন, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। আপনি দুইভাবে অঙ্কটা করতে পারেন, আপনার মাথায় দুইভাবে রাখেন, আপনার পরীক্ষার হলে যেভাবে আসেন আপনি সেটা দিয়ে দেন। আপনার কথা হচ্ছে আগে বুঝা। তাহলে আমরা এইভাবে যদি সলিউশন করি, তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 3 ক, আর এখানে আমরা পাচ্ছি যে আচ্ছা 3 ক না, সরি 4 ক থেকে 1 ক ইকুয়াল টু 5 থেকে 1 গেলে হচ্ছে 4। আপনি এভাবে পাচ্ছেন ক এর মান 4। আবার আপনি এভাবে পাচ্ছেন হচ্ছে 3 ক থেকে 4 ক থেকে 3 ক গেলে হচ্ছে ক ইকুয়াল টু হচ্ছে ক, আর এখানে আমরা এইভাবে দিলে -4 ইকুয়াল টু হচ্ছে 0, ক ইকুয়াল টু হচ্ছে 4। আপনি যেভাবে উত্তর দেন না কেন কর মান হচ্ছে 1। আচ্ছা আমি আপনাদের মাথায় যেটা ঢুকানোর চেষ্টা করেছি আপনারা কি সেটা বুঝতে পেরেছেন? একটু আমাকে বলেন, কম হলে কার সাথে করবেন, বিয়োগ হলে কার সাথে করবেন? একটা জিনিস শুধু মাথায় রাখবেন, যার ভাগে কম তাকে ভাগ বেশি দিয়ে সমান করতে হবে, নয়তো বা যার বেশি তার থেকে কমিয়ে কমের সমান করতে হবে। এই জিনিসটা মাথায় রাখলে হবে।
আচ্ছা, একটু বলেন তো বুঝতে পেরেছেন কি? আমার ভাইয়া পুরা একটু জানাবেন। এগুলো আমাদের খুব বেশি দরকার হবে কোথায় দেখি আমার আগে ক্লাস যারা করেছেন এই বেশি কমের একটু বলেন তো। আচ্ছা, একটু বলবেন আপনারা এই বেশি কমের অঙ্কগুলো আমরা কোথায় বেশি প্রয়োগ করি দেখি। যারা আমার আগের ক্লাস করেছেন তারা কিন্তু জানেন। হ্যাঁ, দাঁড়ি পাল্লায় সমান করতে হবে। আচ্ছা, যারা আমার আগে ক্লাস করেছিলেন তারা কিন্তু বলার দরকার যেগুলো কোথায় লাগবে। এগুলো বেশি লাগে ভাই পিতা পুত্রের অঙ্কে, পিতা পুত্রের, পিতা এবং পুত্রের। ভাই বলে না পিতা পুত্রের বয়সে 3 গুণ হলে এটা 5 বছর পরে এর 3 গুণ হবে, এর 4 গুণ হবে, 3 গুণের চাইতে 5 বছর কম হবে, এটা হবে সেটা হবে। হ্যাঁ, এগুলো আসে না যে পিতার বয়স যা পুত্রের বয়স তার 3 গুণের চাইতে এত কম, এই সে তারপরে গুণ করতে হয়, কার সাথে যোগ করব কার সাথে কম করব, এগুলো এখানে বেশি লাগবে বয়সের অঙ্ক। হ্যাঁ, তাহমিনা খাতুন আপু লিখেছেন এগুলো বয়সের অঙ্কের মধ্যে লাগবে, দেখবেন পুরো মাথা ঘুরাবে। আর আমি যে জিনিসটা বুঝিয়েছি পিতা পুত্রের অঙ্ক আপনি কোনো ঝামেলায় পড়বেন না, দেখবেন আমি যখন পিতা পুত্রের অঙ্কে যাব তখন দেখবেন যে কোনো ঝামেলায় পড়বেন না আপনি। জাস্ট এই জিনিসটা হচ্ছে কি, যার বেশি তাকে কমিয়ে ফেলতে হবে, অথবা যার কম তাকেও বেশি সমান করতে যা যোগ করতে হবে তা করতে হবে, এনাফ, আর কিচ্ছু লাগবে না। আচ্ছা, এবার নেক্সট একটা প্রশ্ন দিই। নেক্সট একটা প্রশ্ন হচ্ছে এ এবং বি এর মোট বয়স, বি এর মোট বয়স, এ এবং বি এর মোট বয়স বি ও সি এর মোট বয়সের তুলনায়, বি ও সি এর মোট বয়সের তুলনায় 15 বছর বেশি, 15 বছর বেশি সি এ এর চেয়ে কত বছরের ছোট? সি এ এর চেয়ে, হ্যাঁ আমরা একটু পরে ছেড়ে দেব, আর দুইটা অঙ্ক করাবো। হ্যাঁ, সি এ এর চেয়ে কত ছোট? আচ্ছা, এই প্রশ্নটির অ্যান্সার করেন তো দেখি কে পারেন। এ ও বি এর মোট বয়স বি ও সি এর মোট বয়সের তুলনায় 15 বছর বেশি, সি এ এর চেয়ে কত বছরের ছোট? আচ্ছা, হ্যাঁ নামাজ টাইম আমরা শেষ করে ফেলবো, খুব দ্রুতই শেষ করে ফেলবো, খুব দ্রুতই। আমরা এটার পরে আর একটা অঙ্ক করাবো, তারপরে শেষ। আচ্ছা, আমরা একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করি। আর আরেকটা কথা হচ্ছে কি আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে আমাদের যে পরীক্ষা হবে প্রতি প্ল্যানের 3 দিন পর পর যে পরীক্ষা হয়, যারা পর পর 3টি পরীক্ষা দিবেন না, পর পর আমরা কিন্তু রেজাল্ট শিটও দেব। হ্যাঁ, রেজাল্ট শিটও দেব। যারা পর পর 3টি পরীক্ষা দিবেন না তাকে আমাদের গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হবে। সেক্ষেত্রে কারো কোনো অজুহাত বা কারো কোনো এটা সেটা মানা হবে না। এটা হচ্ছে আমার গ্রুপের রুলস। আমার গ্রুপ হচ্ছে অন্য সবগুলো গ্রুপ থেকে আলাদা। আমার গ্রুপে থাকতে হলে পড়তে হবে, পড়া ছাড়া ওসব করবেন ওইগুলা কোনো কাজ নাই। আমার গ্রুপে পড়ার বিকল্প কোনো কিছু নাই। পরীক্ষা দেন নাই, এটা হয়েছে সেটা হয়েছে, আজকে এখানে ছিলাম কালকে এখানে ছিলাম, এগুলো শোনার মতো সময় আমার এখানে নাই। আমি একটা কথাই বলছি, যারা আমার এখানে টিকে থাকতে পারে তারা অনেক ভালো অবস্থানে যায়, আর যারা টিকতে পারে না তারা ভালো অবস্থানে যেতে পারে না। সো আপনাকে পরীক্ষা দিতেই হবে, মাস্ট বি, পরীক্ষা দিতে হবে। আপনি ক্লাস করেন আর না করেন পরীক্ষা দিতে হবে।
পরীক্ষা না দিলে আমরা পরপর 3টা পরীক্ষা যখন দেখবো যে আপনার নাম নাই, তখন আপনাকে অটোমেটিক এই গ্রুপ থেকে বাদ দিয়ে দেওয়া হবে। সো আপনারা পরীক্ষা দিবেন, এখানে এসেছেন ইমপ্রুভ করার জন্য, ইমপ্রুভ করবেন ইনশাল্লাহ। আচ্ছা, এবার দেখেন এখানে কি বলছে, এ ও বি এর মোট বয়স, তাহলে এ প্লাস হচ্ছে বি ইকুয়াল টু আমরা জানি না। আবার বলছে বি এবং সি এর মোট বয়স, বি যোগ হচ্ছে সি, দুজনের বয়স। এই জায়গাটার মধ্যে এসে কি বলেছে, এ এবং বি এর মোট বয়স, তার মানে এ এবং বি এর মোট বয়সে যা বি ও সি এর মোট বয়সের তুলনায় 15 বছর বেশি। তার মানে আবার প্রশ্ন সেটা হচ্ছে, এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ। এবার বলুন তো বেশি কে? প্রশ্ন দিলে বুঝবেন, প্রশ্ন দিলে পাবেন। হ্যাঁ, বেশি কে, এখানে বেশি কে বলেন, বেশি কে? ক বেশি নাকি খ বেশি? বেশি কে এখানে, ক বেশি নাকি খ বেশি? এ এবং বি এর মোট বয়স বি ও সি এর মোট বয়সের তুলনায় 15 বছর বেশি। কে বেশি, ক বেশি নাকি খ বেশি? সবাই বলতে হবে, সবাই। এখন দেখবেন কত মজায় অঙ্কগুলো করা যায়। এই যে দেখছেন সবাই ভুল করছে। বলেন কে বেশি? আচ্ছা, দেখেন এই প্রশ্নটার মধ্যে যেটা বলেছে সেটা হচ্ছে, মনে করেন এ প্লাস বি এর বয়স হচ্ছে মনে করেন এক্স, এ এবং বি এর মোট বয়স বি ও সি এর মোট বয়সের তুলনায় 15 বছর বেশি। তার মানে এটার বয়সটা হচ্ছে কি, এটার তুলনায় এটা বেশি। তার মানে এখানে আমাদেরকে কি করতে হবে, এক্স মাইনাস হচ্ছে কত, 15 দিয়ে দিতে হবে, তাই না? আমার কথাটা কি বুঝতে পেরেছেন? এ এবং বি এর মোট বয়সে যা, আর এখানে আচ্ছা দ্বিগুণ, আচ্ছা আমি প্রশ্নটা ভুল তুলেছি, আবার প্রশ্নটা একটু তুলি আমি। এ ও বি এর মোট বয়স বি ও সি এর মোট বয়সের তুলনায় 15 বছর বেশি। বি ও সি এর মোট বয়সের তুলনায় 15 বছর বেশি সি এর চেয়ে কত বছর ছোট, সি এর চেয়ে কত বছরের ছোট? আচ্ছা, এবার এই প্রশ্নটি আমরা সলিউশন করব। এ বি এর মোট বয়স, তার মানে আপনি ধরলেন কত, এ যোগ হচ্ছে বি, এই দুজনের মোট বয়স আপনি ধরলেন মনে করেন এক্স বছর। আপনি ধরলেন কত বছর, এক্স বছর। বি ও সি এর মোট বয়সের তুলনায় এত বছর বেশি। বেশিটাকে এটা না, তার মানে এটা কি কম না? তার মানে হচ্ছে বি প্লাস সি, এটার বয়স হচ্ছে এক্স মাইনাস হচ্ছে 15। এটা কি বুঝতে পেরেছেন আপনি? একটু আমাকে বলেন। এটা কি বুঝতে পেরেছেন?
একটু আমাকে জানাবেন যে এই লাইনটা কি বুঝতে পেরেছেন আপনারা? এ ও বি এর মোট বয়স যা বি ও সি এর মোট বয়সের তুলনায় সেটা হচ্ছে 15 বছর বেশি। আচ্ছা, আরবি সুলতানা আপু, আপনি কি বুঝেননি একটু আমাকে বলেন কাইন্ডলি। একটু যারা বুঝেননি তারা কি বুঝেননি একটু আমাকে কাইন্ডলি জানাবেন। এখানে যেটা দেয়া আছে দেখেন, আমি একটু যদি নামাজের টাইম তো এই কারণে আমি একটু দ্রুত করবার চেষ্টা করছি। এখানে বলেছে এ যোগ বি, আবার আরেকটা হচ্ছে বি যোগ সি। এবার প্রশ্নটা আপনি একটু দেখেন, এ ও বি এর মোট বয়স, তার মানে আপনি মনে করলেন এটার মোট বয়স হচ্ছে 20 বছর, বি ও সি এর মোট বয়সের তুলনায় 15 বছর বেশি, তাহলে এটার মোট বয়স হচ্ছে বি এবং সি এর তুলনায় 15 বছর বেশি। তার মানে এইখানে যা আছে একটু একটু সবাই লক্ষ্য করেন, এ এবং বি এর মোট বয়স যা বি এবং সি এর তুলনায় 15 বছর বেশি, তার মানে এটা হচ্ছে কত 5। আচ্ছা, সেটা x + 5 তো হওয়ার কথা। বুঝি নাই নুসরাত জান আপু কি লিখেছেন, আমি আপনার এই প্রশ্নটা বুঝিনি। এ ও বি এর মোট বয়স আমি লিখলাম, এ এবং বি এর মোট বয়স হচ্ছে 20, বি ও সি এর মোট বয়সের তুলনায় 15 বছর বেশি, তার মানে বেশি হচ্ছে এটা কার চাইতে, এটার চাইতে বেশি। আচ্ছা, প্রশ্নটা কেমন জানি লাগছে আমার কাছে, এই প্রশ্নটা কি টাইপিং কেউ ভুল করছে কিনা একটু আমি দেখছি, দেখেন। এ ও বি এর মোট বয়স x বছর, বি ও সি এর মোট বয়সের তুলনায় 15 বছর বেশি, মানে এটার চাইতে হচ্ছে এটা বেশি, এটা বেশি। এই ঠিকই তো আছে, ঠিকই তো আছে। এই এটা বুঝছেন কে দেখি, বলেন তো দেখি, দেখি 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 বলেন তো দেখি, এটা বুঝছেন কে দেখি বলেন। যে বুঝবেন এইটা ঠিক আছে, এটা প্রমাণ করে যে দিতে পারবেন, তার জন্য আগামী 2 মাসের, মানে এই 2 মাসে যারা ফি দিচ্ছেন পরবর্তী 2 মাসের ফি বাদ, তার জন্য যে সর্বপ্রথম কমেন্টস করবেন, বলেন দেখি যান, বলেন এটা ঠিক আছে। কিন্তু কিভাবে ঠিক আছে, এটা যারা প্রুফ করতে পারবেন, তাদের জন্য আগামী 2 মাসের ফি বাদ। আমি বলছি নাম এখানে বলে দেব, বলেন এই সমীকরণটা যে ঠিক আছে এটা কিভাবে বলেন। না এটা ঠিক আছে, ঠিক আছে, এখন তো আমি বললাম ঠিক আছে আনাস্তাসি আপু, আমি তো এখন বলেছি ঠিক আছে, কিন্তু কিভাবে ঠিক আছে সেটা একটু বলেন।
পারবেন? পারবেন কেউ? না পারলে বলেন, সময় নষ্ট করবেন না। না পারলে বলেন, না পারলে বলেন, সময় নষ্ট করবেন না। কেউ কি পারবেন? আমরা সহজ জিনিস নিয়ে একটু কঠিন করে ফেলেছি। আচ্ছা, কেউ পারেননি? দেখেন দেখেন, সবাই লক্ষ্য করে দেখেন। আচ্ছা আচ্ছা, দেখেন দেখেন, এটা কেউই বুঝেন নাই। আমরা যখন সমান চিহ্ন দ্বারা সমান করতাম তখন আমাদেরকে কি করতে হতো? ওই এ পাশ ওই পাশ সমান করতে হতো। কিন্তু লক্ষ্য করে দেখেন, আমাদের প্রশ্নটা বলেছে কি? প্রশ্নটা বলেছে এ এবং বি যা, আর তা বি এবং সি থেকে 15 বেশি। তার মানে এটা 5 হলে তার 15 বেশি কত? 20 না? তাহলে 5 যোগ হচ্ছে 15, তার মানে 20 না? 15 বেশি। ঠিক সেম ভাবে এখানে যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে এ প্লাস বি এর জন্য আমরা এক্স পাইছি, ঠিক। আচ্ছা, এবার ওই যে যত তত কথাটা ছিল না, যত এবং তত কথাটা ছিল না, যদি সেটা থাকে তাহলে এখানে মনে করেন ছিল 15, এখান থেকে 5 যোগ করলে, যত যোগ করলে মানে 20 হয়, ঠিক তত যোগ করলে আমাদের কত হয়? 10 হয়। তার মানে এখানেও 5, এখানেও 5, কথাটা সেটা না? তার মানে আমাদের বেশি থাকলে বিয়োগ করতে হবে, আর কম থাকলে সেটাকে যোগ করতে হবে। আচ্ছা দেখেন, তাহলে এই নিয়ে হয়েছে কি? অলরেডি 15 বেশি আছে, অলরেডি 15 বেশি আছে। তাহলে এখানে হচ্ছে কত? বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে কত? এক্স মাইনাস হচ্ছে 15। তাহলে এই অবস্থানটা হচ্ছে কার? এক্স এর। এই অবস্থানটা হচ্ছে এক্স এর, আর এখান থেকে ঠিক 15 আগে আছে এক্স মাইনাস হচ্ছে কত? 15। সবাই বুঝেন, সবাই বুঝেন। এখন এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে কত? 15। তার মানে এটা হচ্ছে কি? দেখেন, এটা হচ্ছে কি? এটা হচ্ছে বি প্লাস সি এর অবস্থান, আর এটা হচ্ছে এ প্লাস বি এর অবস্থান, তাই না? এটা হচ্ছে এ প্লাস বি এর অবস্থান, আর এটা হচ্ছে বি প্লাস সি এর অবস্থান। তাহলে দুইটার মধ্যে গ্যাপ কত? এটা বুঝেন কিনা একটু দেখেন, দেখেন এটা একটু বুঝেন। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বুঝাচ্ছি এখন, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এক্স, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2 এভাবে কমতে কমতে 15 পর্যন্ত ডিস্টেন্স কমেছে। তাহলে এটা হচ্ছে বি প্লাস সি এর অবস্থান, তার চাইতে 15 বেশি হয়েছে এক্স এর অবস্থান বা এ প্লাস বি এর অবস্থান। এটাকে চাইলে আপনি অন্যভাবেও করতে পারতেন। এখানে আপনি এক্স প্লাস 15 দিয়ে আপনি এখানে অনলি এক্স দিতে পারতেন, তাহলেও হয়ে যেত। এই যে এখানে এক্স যা, তার চাইতে 15 বেশি হচ্ছে এ প্লাস বি। এটা বুঝেননি কি? একটু আমাকে বলেন। আপনি যদি এটাকে এক্স ধরেন তাহলে এটাকে আপনাকে 15 কমিয়ে ফেলতে হবে, এক্স মাইনাস 15 কমিয়ে ফেলা, তার মানে এটার চাইতে এটা 15 কম, আর এটার চাইতে এটা 15 বেশি, তাই না? মনে করেন আমার কাছে আছে 45 টাকা, আরেকজনের কাছে আছে মনে করেন 30 টাকা। তাহলে তাহলে এই লোক বলবে কি? মনে করেন আমার নাম হচ্ছে নূর, তার নাম হচ্ছে মনে করেন মাসুদ। এখন আমি বলবো কি? নূর বলবে কি? নূর বলবে মাসুদের চাইতে আমার কাছে 15 টাকা বেশি আছে। আবার মাসুদ বলবে কি? নূরের চাইতে আমার 15 টাকা কম আছে। বিষয়টা কি বুঝতে পেরেছেন আমি কি বলেছি? তার মানে দুইজনের গ্যাপ হচ্ছে কত টাকা? 15 টাকা। তাহলে গ্যাপ রাখতে গিয়ে এখানে তো তার অবস্থান হচ্ছে এক্স, তাদের মধ্যে ডিস্টেন্স রাখতে হচ্ছে -15 করে। এটা হচ্ছে একটা ওয়ে। অন্য ওয়ে যদি করতে চান তাহলে এখানে লক্ষ্য করে দেখেন। আচ্ছা দেখেন, এটা হচ্ছে এক্স, বেশি কে ভাই? এটা বেশি না? কত বেশি? এক্স প্লাস 15 বেশি। এবার কি বুঝতে পেরেছেন? মাইনাসের সাবজেক্ট বাদ, মানে এটার অবস্থান যা, এটার অবস্থান তা। তাহলে এখানে যেটা আছে তার যদি এক্স হয় তার চাইতে 15 বেশি হচ্ছে উপরেরটা।
এবার কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন দুইজনের অবস্থান যে বেশি কম কিভাবে হলো? দেখছেন একটা অঙ্ক করতে গেলে কত দিক থেকে কত কিছু টেনে নিয়ে আসতে হয়। বুঝতে পেরেছেন? এবার বলেছে সি এর চাইতে কত বছরের ছোট, সি এর চাইতে কত বছরের ছোট। এই কথাটার মানে হচ্ছে এখানে সি বড় না এ বড়, বলেন তো দেখি, সি বড় না এ বড়? ভাই এই প্রশ্নটা অডিটরে এসেছে, পরিসংখ্যান ব্যুরোতে এসেছে, আর অনেক পরীক্ষার মধ্যে এসেছে। আপনাকে ভালো জব পেতে হলে অডিটর তো বুঝেনি, অডিট অফিসার পাওয়ার অন্যরকম। আপনি যদি কোথাও যায় বলেন আমি অডিট অফিসার, আপনার কোয়ালিটিটা কোথায় যাবে? তাই সেখানে আপনাকে একটু পেঁচানো ম্যাথ দিবে, সো আপনাকে পেঁচানো ম্যাথগুলো করতে হবে। দেখেন এখানে বড় হচ্ছে কি, সি এ এর চেয়ে কত বছরের ছোট বলেছে, সি কার চাইতে? এর চাইতে ছোট, তার মানে সিটা ছোট কার চাইতে? এর চাইতে, তার মানে বড় কে? এ মাইনাস সি আমাদেরকে বের করতে বলেছে। আমরা এখন এ মাইনাস সি কেমনে পাবো? এটাকে যদি আমরা 1 নং সমীকরণ দিই, এটাকে যদি 2 নং সমীকরণ দিই, তাহলে আমরা 1 নং বিয়োগ যদি 2 নং দিই, তাহলে এ প্লাস হচ্ছে বি, আর মাইনাস হচ্ছে 2 নং হচ্ছে বি প্লাস হচ্ছে সি, ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস হচ্ছে 15 মাইনাস হচ্ছে এক্স। আমরা এটা দিতে পারি, হ্যাঁ আমরা এটা দিতে পারি। তাহলে এ প্লাস হচ্ছে বি মাইনাস হচ্ছে বি মাইনাস হচ্ছে সি, ইকুয়াল টু হচ্ছে এটা কাটে দিলে 15 হচ্ছে, এটা দাঁড়ালো প্লাস বি মাইনাস বি কাটা, তাহলে এ মাইনাস সি ইকুয়াল টু হচ্ছে 15। তাহলে আমরা এখান থেকে বুঝতে পেরেছি কি, এই যে আমরা কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে গেছি যে অ্যাকচুয়ালি সি থেকে এ 15 বছরের বড় বা এ থেকে সি 15 বছরের ছোট। এটার অ্যান্সার বুঝেননি কি একটু আমাকে বলেন, অ্যান্সার কে কে বুঝেননি একটু আমাকে বলেন, অ্যান্সার বুঝেননি কি একটু আমাকে বলেন, অ্যান্সারটা বুঝতে পেরেছেন কিনা এবার? আচ্ছা আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এর মাধ্যমে আমাদের বাস্তব সংখ্যা অধ্যায় সব শেষ, বাস্তব সংখ্যার আর কিছুই বাদ নেই। হ্যাঁ বাস্তব সংখ্যা পুরো 100% শেষ, 100% শেষ। এটার বাইরে আর কোনো কিছুই আসবে না, ঠিক আছে? আর কোনো কিছু আসবে না, আর কোনো কিছু আসবে না। আচ্ছা প্রিয়ন্তী প্রিয়া আপু একটা অঙ্ক দিয়েছেন। আচ্ছা আপনি অঙ্কটা হচ্ছে 3টি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যা। আচ্ছা আপনাদেরকে বুঝাতে গেলে তো অনেক সময় লাগে, কিন্তু আপনাদের তো ধৈর্য নেই। দেখেন আমি এখানে দাঁড়িয়ে আছি কষ্ট করে, কিন্তু আপনারা চলে যাচ্ছেন, বুঝানোর ইয়ে থাকে। আচ্ছা আমি যদি বলি 1 2 3 4 5 6, আচ্ছা এবার একটু বুঝেন। ক্রমিক বলতে হচ্ছে জোড় ক্রমিক হচ্ছে এটা এটা, হ্যাঁ আচ্ছা এটা যদি x হয়, x প্লাস 1 হচ্ছে এটা, এটা যদি x হয়, x প্লাস 1 হচ্ছে এটা, কিন্তু যখন আপনার জোড় বলবে তখন আপনাকে যেতে হবে এই ঘরে, তার মানে আপনাকে যোগ করতে হবে x প্লাস 2। বুঝতে পেরেছেন? তাহলে একটা ক্রমিক সংখ্যা যদি x হয়, অন্য ক্রমিক সংখ্যা হবে x প্লাস 2, তারপরের ক্রমিক সংখ্যা হবে x প্লাস 4। আমার এই কথাটা কি বুঝতে পেরেছেন কিনা একটু সবাই জানান, একটু সবাই জানান, বুঝতে পেরেছেন? একটা ক্রমিক সংখ্যা এটা, কারণ আপনি ধরলেন এটাকে x, আপনার দরকার হচ্ছে 4, মানে পরবর্তী জোড় ক্রমিক সংখ্যা যেটা, যেতে হলে আপনাকে এই ঘরে যেতে হবে। মানে আপনি আছেন এই ঘর, এই ঘর থেকে এই ঘরে আসতে হলে আপনাকে এক ঘর আসতে হবে, এই ঘর থেকে এই ঘর আরো এক ঘর, তাহলে আপনাকে এই ঘর থেকে এই ঘরে আসতে হলে মোট 2 ঘর, তাহলে এটা যোগ হচ্ছে 2, এটা হচ্ছে দ্বিতীয়, তারপরে আবার এখানে আপনার এক ঘর যোগ এখানে এক ঘর, তার মানে আপনাকে আরো 4 ঘর আসলে পরেরটা আসবেন। আচ্ছা আমার কথাটা কি বুঝতে পেরেছেন?
আচ্ছা ক্লিয়ার, তার মানে আমরা ক্রমিক সংখ্যা পেয়েছি, তিনটি ক্রমিক সংখ্যা পেয়েছি, তিনটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যা পেয়েছি অলরেডি। আচ্ছা প্রিয়ন্ত প্রিয়া আপুর প্রশ্ন, তারপরে বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির 3 গুণ অপেক্ষা 40 কম। আচ্ছা এবার প্রশ্নটি কি বলছে দেখেন, এটা তো আপনারাই সাজাইতে পারবেন, তাহলে তো আমি এতক্ষণ যে অনেক কথা বলছি তার তো ভুল। ক্ষুদ্রতম সংখ্যাটি, আচ্ছা আপনি লিখলেন ক্ষুদ্রতম, আচ্ছা ক্ষুদ্রতম কে ভাই, ক্ষুদ্রতম এটা না এক্স না, আচ্ছা আপনি লিখলেন ক্ষুদ্রতম সংখ্যাটি, আর এই পাশে লিখলেন আপনি বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস হচ্ছে 4, আপনি লিখলেন এক্স প্লাস 4। এবার প্রশ্ন যেটা বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যার 3 গুণ অপেক্ষা 40 কম। এই ক্ষুদ্রতম সংখ্যা যা আছে, ক্ষুদ্রতম সংখ্যাটি যা আছে সেটা হচ্ছে এই বৃহত্তম সংখ্যাটা আছে না, বৃহত্তম সংখ্যা যেটা আছে তার 3 গুণ। আচ্ছা বৃহত্তম সংখ্যা 3 গুণ কত বলেন তো? 3 গুণ হচ্ছে 3 ইন্টু হচ্ছে এক্স প্লাস হচ্ছে 4, 3 গুণ হচ্ছে এটা। এভাবে তো প্রশ্ন দেখাও কঠিন, আপনার কমেন্টসে দূর দিয়ে চলে যায় কতক্ষণ পরে পরে। ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির 3 গুণ অপেক্ষা 40 কম। আচ্ছা এটা এমনি না, এটা এমনি না, আপনাকে একটু দেখাচ্ছি, আমরা পাচ্ছি এভাবে দেখেন। ক্ষুদ্রতম সংখ্যাটি হলো বৃহত্তম সংখ্যাটির 3 গুণ, তার মানে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে কত x প্লাস 4, বৃহত্তম সংখ্যাটি 3 গুণ থেকে এখানে যদি আপনি ক্ষুদ্রতম সংখ্যাটা বিয়োগ দেন তাহলে আপনি পাচ্ছেন 40। এবার দেখেন বৃহত্তম সংখ্যাটি 3 গুণ থেকে ক্ষুদ্রতম সংখ্যাটি বিয়োগ দিলে 40 হচ্ছে, তাহলে আপনার হচ্ছে কত 3x প্লাস 3 4 12 মাইনাস হচ্ছে x ইকুয়াল টু হচ্ছে 40, তাহলে হচ্ছে 2x ইকুয়াল টু হচ্ছে 28, x ইকুয়াল টু হচ্ছে 14। এই অ্যানসার কি 14 না 14, আচ্ছা 18, উত্তর কত? উত্তর কত প্রিয়ন্তী প্রিয়া আপু, উত্তর কত হবে একটু দেখেন তো, উত্তরটা কত? উত্তরটা কত একটু আমাকে জানাবেন কমেন্টস, কতটা আনতে হয়। উত্তর কি 18 কিনা একটু আমাকে বলেন, উত্তর কি 18? আপনার কমেন্টস দৌড় চলে যায় বারবার উপরের দিকে। আচ্ছা অ্যান্সার 18 না, এই যে এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। হ্যাঁ ক্ষুদ্রতম সংখ্যা আমরা পেয়েছি কত 14, তার মানে আপনার বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 14 এর সাথে আরো 4 যোগ, তার মানে হচ্ছে 18, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা এটা কি বুঝতে পেরেছেন? এই ম্যাথটা কি বুঝতে পেরেছেন? প্রিয়ন্তী প্রিয় আপু যে ম্যাথটা আমাদেরকে দিয়েছেন, তিনটি ক্রমিক জোড় পূর্ণ সংখ্যা ছিল, একটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। প্রশ্নটি বলা ছিল ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যা 3 গুণ অপেক্ষা 40 কম। অপেক্ষা কথাটার মানে হচ্ছে বিয়োগফল, অপেক্ষা কথাটির মানে হচ্ছে কি ভাই বিয়োগফল, মানে এ অপেক্ষা সে বড়, তার মানে সে কতটুকু বড়। অপেক্ষা কথাটার মানে হচ্ছে কি ওই বড় থেকে ছোট যে বিয়োগফল, সেটা আমরা অলরেডি পেয়েছি, এটা হচ্ছে বড়, আবার এটা আমরা পেয়েছি কি ভাই ছোট। এই যে সে পেয়েছি বড়, সে পেয়েছি ছোট। এবার বলেছে কি এই যে ছোট কত বছরের ছোট, কত, তার মানে এটার 3 গুণ থেকে যদি আমরা এটা ছোটটা বিয়োগ দিই তাহলে ওই বিয়োগফল বা তাদের মধ্যে পার্থক্য 40 চলে আসবে অলরেডি। হ্যাঁ যেটা বলছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো বৃহত্তম সংখ্যাটি 3 গুণ থেকে, মানে পার্থক্যটা হচ্ছে 40। এই প্রশ্নটা এখানে এসেছে, এটাই আর কিছুই না। আচ্ছা বুঝতে পেরেছেন এবার, মানে এই দুজনের মধ্যে পার্থক্যটা এনাফ, আর কিছুই না। আচ্ছা আশা করছি যে বুঝতে পেরেছেন। এরই মাধ্যমে আমাদের পুরো বাস্তব সংখ্যা অধ্যায়টি শেষ হলো। আশা করছি আপনাদের বাস্তব সংখ্যা সম্পর্কিত আর কোনো সমস্যা হবে না। বাস্তব সংখ্যার আরো 2-3টা জিনিস ছিল, সেটা হচ্ছে যদি বলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, আচ্ছা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, আচ্ছা একদম
নরমালি যে বৃহত্তম সংখ্যাটা থাকে সেটা হচ্ছে 9, আর নরমালি যে ক্ষুদ্রতম সংখ্যাটা থাকে সেটা হচ্ছে 0। আচ্ছা 0, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বললে হচ্ছে 9 হচ্ছে 4 বার, যেহেতু এবার প্রাইমারিতে এমন একটা প্রশ্ন এসেছে। আর 4 অঙ্কের ক্ষুদ্রতম বলতে হচ্ছে আমরা জানি কি 0 4টা, তাই না? না, তাই না, এটা না, কারণ 0 4টা মানে তার কোনো দাম নেই। তো 4 অঙ্কের, 5 অঙ্কের, 6 অঙ্কের যত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলা হয় তার আগে একটা 1 দিয়ে শূন্য করতে হয়, কারণ শূন্যের কোনো দাম নাই। তাহলে এখানটাতে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, আপনাকে এবার প্রশ্ন এভাবে আসতে পারে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে কত হয়। তার মানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9 9 9 9 9, আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 0 0 0। এটা বিয়োগ করলে যা হয় তাই হচ্ছে উত্তর। আচ্ছা, এরই মাধ্যমে আমি আর কোনো কিছু বাদ রাখি নাই, এটা ছাড়া আর কোনো ম্যাথ ছিল না। বাস্তব সংখ্যার মধ্যে সব শেষ করেছি। আশা করছি বাস্তব সংখ্যা আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। চর্চা করেন, অনেকগুলো ম্যাথ চেষ্টা করেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। রাতে পরীক্ষা দিবেন, রাতে পরীক্ষার পরে আগামী 3 দিনের প্ল্যান বা দ্বিতীয় প্ল্যান যেটা আছে সেটা আমি আপলোড করে দিব। বাসায় পড়বেন, পড়ার বিকল্প কোনো কিছু নাই। আসছেন পড়ার জন্য, পড়েন। চাকরি পাওয়ার জন্য আসছেন, চাকরি পেতে হলে স্ট্রাগল করতে হবে। আমি গতকালকে বলেছি, প্রত্যেকদিন আর এক কথা বলবো না। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।